ইনফরমেশনের এখানে যে চ্যাপ্টারগুলো আলোচনা করব, যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের তারা হয়তো অনেকেই এগুলোর সাথে পরিচিত আছেন। অন্যান্য ব্যাকগ্রাউন্ডের যারা, তারা হয়তো আস্তে আস্তে একটু আমাদের সাথে কোপ আপ করে নেবেন। অনেক কিছুই হয়তো জানা আছে, বাট অন্যান্য জানার মধ্যে আপনার প্রফেশনাল এখানে জানাটা একটু আরেকটু ওয়াইড হবে, জাস্ট এই ব্যতিক্রম, আর কিছু নয়। হ্যাঁ, তো আমরা এখানে যে টপিকগুলো আলোচনা করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য ফান্ডামেন্টালস অফ কস্টিং। আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন বলতে আমরা বুঝি আসলে ম্যানেজমেন্টের জন্য প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা, যারা একটা প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের কি কি ইনফরমেশন দরকার সেটা নিশ্চিত করাই হচ্ছে ম্যানেজমেন্টের উদ্দেশ্য। এবং অবশ্যই সেটা নিশ্চিত করতে হবে তাদেরকে যে ইনফরমেশন দরকার সেটা আমরা অবশ্যই সাবমিট করব। কোয়ালিটি ইনফরমেশন, ফুল ইনফরমেশন, রিলিভেন্ট এবং রিলায়েবল ইনফরমেশন, যাতে ডিসিশন মেকিংটা সহজ হয়। তো এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব যে কস্ট অ্যাকাউন্টিংটা কি এবং বেসিক কস্ট অ্যাকাউন্টিং কনসেপ্ট গুলো কি আছে, কস্টকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড প্রফিট মেজারমেন্ট, এন্ড কস্ট ক্লাসিফিকেশন ফর প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, এন্ড ফাইনালি কস্ট ক্লাসিফিকেশন ফর কন্ট্রোল। অর্থাৎ কি কি পারপাসে আমরা কস্ট গুলোকে ক্লাসিফাই করি। একটা হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশনের জন্য, প্রফিট মেজারমেন্টের জন্য, দেন আমাদের প্ল্যানিং এবং ডিসিশনের জন্য, ফাইনালি সবকিছুর উপরে যেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে কন্ট্রোল এস্টাবলিশ করার জন্য, যাতে করে আমাদের কোনো কিছুই আমাদের কন্ট্রোলের বাইরে না থাকে, অযাচিত কোনো খরচ যেন না হয়, কোম্পানি যেন লুজার না হয় দিন শেষে। তো আপনাকে পরীক্ষায় কি আসতে পারে? আপনার পরীক্ষায় হয়তো আপনাকে যেটা করতে হতে পারে যে আপনাকে কস্টিং এর কস্ট ইউনিটের পারপাসটা কি সেটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। ক্লাসিফাই দ্য কস্ট অ্যাজ ফিক্সড, ভেরিয়েবল এন্ড সেমি ভেরিয়েবল কস্ট। আর সেমি ভেরিয়েবল কস্টেরই আরেকটা নাম যেটা ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন, সেমি ফিক্সড। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মিন বাই এলিমেন্ট অফ কস্ট এন্ড দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, কন্ট্রোলেবল কস্ট, আনকন্ট্রোলেবল কস্ট, প্রোডাক্ট কস্ট এন্ড পিওর কস্ট। ডিফারেন্ট টাইপের কস্ট, যত ধরনের কস্ট আছে একটা প্রতিষ্ঠানে, সেগুলো সম্বন্ধে আমরা আসলে এখানে আলোচনা করব। তো আমরা ফার্স্টেই পরিচিত হই যে কস্ট অ্যাকাউন্টিং এর সাথে। কস্ট অ্যাকাউন্টিং, যারা অ্যাকাউন্টিং মূলত যাদের মেজর, তারা হয়তো কস্ট অ্যাকাউন্টিংটা থার্ড ইয়ারে গিয়ে হয়তো আসে, আর অন্যান্যদের হয়তো ওইভাবে আসে না কস্ট অ্যাকাউন্টিং। তো কস্ট অ্যাকাউন্টিং আসলে কি? আমরা অ্যাকাউন্টিং মানেই বুঝি যে কোনো ইনফরমেশনের প্রসেসিং, ক্লাসিফাইং, অ্যানালাইজিং, সামারাইজিং অ্যান্ড অ্যালোকেশন, এটাই বুঝি অ্যাকাউন্টিং বলতে। ক্লাসিফিকেশন অফ ইনফরমেশন, রেকর্ডিং, সামারাইজিং, অ্যানালাইজিং, এগুলাই হচ্ছে মূলত আসলে কস্ট অ্যাকাউন্টিং এর একটা ডেফিনিশন। সো কস্ট অ্যাকাউন্টিংও তাই, এটাও একটা প্রসেস অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, অ্যানালাইজিং, সামারাইজিং অ্যান্ড অ্যালোকেটিং কস্ট অ্যাসোসিয়েট উইথ এ প্রসেস and the developing various courses of action to control the cost. এই যে আমরা বিভিন্ন ভাবে ইনফরমেশন গুলোকে যাচাই বাছাই করছি, রেকর্ড করছি, অ্যানালাইজ করছি, সামারাইজ করছি, এগুলোর পারপাস কি? যে এই এলিমেন্ট গুলা বা এটার উদ্দেশ্য হচ্ছে আমার একটা কন্ট্রোল এস্টাবলিশ করা, কিসের উপরে? কস্টের উপরে। এটাই মূলত হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য, সংজ্ঞাটা, যে টু এস্টাবলিশ এ কস্ট control over the cost of a company. So আমরা যদি এভাবে বলি, its goal is to advise the management on how to optimize business practices and processes based on the cost, efficiency and capability. এই সবুজ একটু কালার করা যে জায়গাটা আছে, এটা একটু দেখেন, যে একদম খুব সংক্ষেপে যদি আমরা বলি আসলে কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্যটা কি, বলতে পারি the cost accounting provides the detailed cost information that management needs to control current operation and plan for the future. তাহলে কস্ট অ্যাকাউন্টিং আমাদের কি দেয়? প্রোভাইড করে হচ্ছে the detailed cost information that management needs to control current operation
and plan for the future. আমাদের ডিটেইলড ইনফরমেশন দেয় কস্ট অ্যাকাউন্টিং, যাতে করে আমরা কারেন্ট সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারি এবং ভবিষ্যতের জন্য প্ল্যান করতে পারি। তাহলে কস্ট অ্যাকাউন্টিং সম্বন্ধে জানলাম। তাহলে কস্ট অ্যাকাউন্টেন্ট কারা? কস্ট অ্যাকাউন্টেন্টস আর দোজ পারসনস যাদের কস্ট ইনফরমেশনে কোম্পানির, অবশ্যই কোম্পানির কস্ট ইনফরমেশনে অ্যাক্সেস থাকে এবং তারা কিছু কোশ্চেনের অ্যান্সার তাদের কাছে থাকে। সেগুলো কি? যে আমরা যে কস্টটা, একটা প্রতিষ্ঠানে যে প্রোডাক্টটা প্রডিউস করেছি বা গুডসটা তৈরি করেছি, সেটা লাস্ট পিরিয়ডে সেটার কস্ট কত ছিল, গুডস বা সার্ভিস যেটা প্রোভাইড করেছি সেটা লাস্ট পিরিয়ডে কস্ট কত ছিল। দেন আমাদের অপারেটিং ডিপার্টমেন্ট বা অপারেশন ডিপার্টমেন্ট যে খরচ করে লাস্ট মান্থে সেটা কত ছিল, and revenue were earned on the last month। অর্থাৎ প্রিভিয়াস বা হিস্ট্রিক্যাল কিছু ইনফরমেশন, আমরা যে ইমিডিয়েট মান্থে যে পণ্যটা বিক্রি করেছি সেটার দাম কত, ওইটার জন্য অপারেটিং কস্ট কি ছিল এবং সেগুলো থেকে রেভিনিউ কি ছিল। ডেফিনেটলি একজন কস্ট অ্যাকাউন্টেন্টের এই কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই জানা থাকতে হবে। তো এই ইনফরমেশন গুলো যদি জানা থাকে তাহলে সে কি করতে পারে, নোয়িং দ্য অ্যাবাউট কস্ট ইনকার্ড আর রেভিনিউ আর্ন enables management to do the following। এগুলো জানার পরে সে কি করতে পারে, একটা প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি অ্যাসেস করতে পারে। কিভাবে? একটা প্রোডাক্টের প্রফিটেবিলিটি অ্যাসেস করা, সার্ভিসের বা একটা ডিপার্টমেন্টের প্রফিটেবিলিটি বা সেলস টার্গেট, এগুলো সে আইডিয়া করতে পারে। অ্যাজ এ হোল সে প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি অ্যাসেস করতে পারে and determine appropriate selling price with goods regard to the cost of sales and target profit। একজনের কাছে যদি প্রোডাক্টের সম্বন্ধে ফুল ডিটেলস ইনফরমেশন থাকে, সে ওই প্রোডাক্টের সেলিং প্রাইস ডিটারমাইন করা এবং সেটাতে কত প্রফিট করবে, কস্ট কত কি হবে, সেটা তার জন্য অনেক সহজ। এবং এই ইনফরমেশন জানার ফলে সে কি করতে পারে, বছর শেষে বা মাস শেষে তার হাতে যে প্রোডাক্টগুলো থেকে যায়, আমরা যে প্রোডাক্ট উৎপাদন করি সবগুলো তো একসাথে বিক্রি করতে পারি না, কিছু দেখা যায় যে ইয়ার-এন্ডে গিয়ে থেকে যায়। সেই প্রোডাক্টগুলোর যে থেকে গেল, এগুলোকে আমরা বলি হচ্ছে ইনভেন্টরি। সেই ইনভেন্টরির সে একটা ভালো ভ্যালু দিতে পারে। সো সে এই ইনভেন্টরিটার ভ্যালুয়েশনটা ঠিক মতো করতে পারে। সো অরিজিনালি কস্ট অ্যাকাউন্টিং dealt with ways of accumulating historical cost, of charging this cost to units of output or to departments in order to establish inventory valuation, profit or losses and balance sheet items. It has since been extended into planning, control and decision making। তাহলে কস্ট অ্যাকাউন্টিংটাকে এক্সটেন্ড করে কোথায় নিয়ে যাচ্ছে? খুব সংক্ষেপে করে ফেলছে, দেখেন এখানে ওই যে গ্রিন কালিতে যেটা দেওয়া আছে, প্ল্যানিং, control and decision making. So cost accounting is extended to planning, control and decision making. In today's environment, the role of cost accounting in the provision of management information is therefore almost indistinguishable from that of management accounting, which is basically concerned with the provision of information to assist management with planning, control and decision making. তাহলে এখানে আরেকটা জিনিস পেলাম আমরা, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং এর বাইরে আরেকটা অ্যাকাউন্ট ইনফরমেশন পেলাম, যেটা কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজ কি? ম্যানেজমেন্টকে ইনফরমেশন দেওয়া। কোন ইনফরমেশন গুলো? যেগুলো ম্যানেজমেন্টকে অ্যাসিস্ট করবে ফর প্ল্যানিং, কন্ট্রোল এন্ড ডিসিশন মেকিং। The managers of a business have responsibility for planning and controlling the resources used to carry out this task effectively. They must provide, অর্থাৎ যারা এই ইনফরমেশন গুলো ম্যানেজ করে তারা ইনফরমেশন দিবে ম্যানেজমেন্টকে। তারা অবশ্যই দিবে কোন টাইপের ইনফরমেশন? সাফিসিয়েন্ট, অ্যাকুরেট এন্ড ডিটেইলড ইনফরমেশন। আপনি এমন একটা ইনফরমেশন দিলেন যেটা ডিসিশন দেওয়ার জন্য পর্যাপ্ত নয়, বা একটু ভুল ইনফরমেশন দিলেন, অ্যাকিউরেসি কম, ডিটেইলস দিলেন না, একদম সংক্ষেপে দিলেন। তো এই ধরনের ইনফরমেশন দিলে লাগবে আপনার অ্যাকুরেট
বা ম্যানেজমেন্টকে সঠিক ডিসিশন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই সাফিসিয়েন্টলি অ্যাকুরেট অ্যান্ড ডিটেইলড ইনফরমেশন দিতে হবে। অ্যান্ড দ্য কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম শুড প্রোভাইড দিস ইনডিড। A costing system provides the foundation for an organization's internal financial information system for managers. তাহলে cost accounting system are not restricted to manufacturing operations. একটা সময় চিন্তা করা হতো যে কস্টিং কাদের জন্য দরকার, কস্টিং শুধুমাত্র তাদের জন্য দরকার যারা প্রোডাকশন রিলেটেড কাজ করে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কনসার্নে কাজ করে। বাট কস্টিংটা আসলে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং এর জন্য নয়, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। কেমন? ম্যানুফ্যাকচারিং এর বাইরে কি কি ইন্ডাস্ট্রি আছে? আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রি আছে, নন গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি আছে, তারপরে গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আছে। তাদের কি কস্ট এফিসিয়েন্সি দরকার নাই? অবশ্যই দরকার। তো এই কারণে cost accounting information is also used in service industries, government departments, and not-for-profit organizations, including charities. So within a manufacturing organization itself, the cost accounting system should be applied not only to manufacturing operation, but also to administration, selling, distribution, and research and development, and so on. আজকের চ্যাপ্টারটা যেহেতু আমাদের একটু থিওরিটিক্যাল, একটু বোরিং সবাই লাগতে পারে, তো আমরা চেষ্টা করব মাঝে মাঝে কিছু ইন্টারেক্টিভ কোশ্চেন বা সবার সাথে শেয়ারিং করে কিছু কোশ্চেন অ্যান্সার করা, যাতে করে একটু বোরিং না লাগে। আপনারা শুনতেছেন আমার কথা? জি স্যার। স্লাইড দেখা যাচ্ছে তো না? স্যার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা একটু যদি আবার বলতেন। আমি আলোচনা করছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আরো আলোচনা হবে সামনে, আমরা জাস্ট একটু সামারি শুনলাম আর কি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হচ্ছে কি, একদম খুব সংক্ষেপে যদি বলি, ম্যানেজমেন্ট অর্থাৎ একটা প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করা, সো দ্যাট তারা প্রতিষ্ঠানের জন্য প্ল্যানিং, প্রতিষ্ঠানের ফিউচার প্ল্যানিং, ডেভেলপমেন্ট, ডিসিশন মেকিং এ, অর্থাৎ প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিংটা সঠিকভাবে করতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠানের কিভাবে কাজ করবে সেই প্ল্যানিংটা যেন তারা ঠিকমতো করতে পারে, কন্ট্রোলটা, প্রতিষ্ঠানের অপারেশনটা ঠিকমতো কন্ট্রোল করতে পারে, এবং ফিউচার প্ল্যান করতে পারে যে ভবিষ্যতে তারা এক্সপানশন করবে বা প্রোডাকশন লাইন কি করবে সেই ব্যাপারে ডিসিশন নিতে পারে। সেই ইনফরমেশন গুলো ম্যানেজমেন্টকে যে প্রোভাইড করে সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ওকে, আমরা আরো ডিটেলস আলোচনা করব এগুলো নিয়ে। তাহলে কস্ট অ্যাকাউন্টিং কি নিয়ে কনসার্নড আমাদের? Cost accounting is concerned with providing information to assist the following. Cost accounting যেটা নিয়ে কনসার্ন থাকে কি নিয়ে? এস্টাবলিশিং ইনভেন্টরি ভ্যালুয়েশন, আমরা যেগুলো একটু আগে খুব শর্টে দেখে আসলাম যে কি করে অ্যাসেস প্রফিটেবিলিটি, পুট এ ভ্যালু অফ ইনভেন্টরি, দেন প্ল্যানিং, কন্ট্রোল, ডিসিশন মেকিং। জাস্ট এটাই একটা স্লাইডে আমরা নিয়ে আসছি যে কস্ট অ্যাকাউন্টিং ইজ কনসার্নড উইথ প্রোভাইডিং ইনফরমেশন টু অ্যাসিস্ট দ্য ফলোইং: establish inventory value, profit or loss, yes, and balance sheet items. Then planning, for example, provision of forecast at different activity level. অর্থাৎ প্ল্যানিং কি আমরা জানি ভবিষ্যতে কি করব সেটার একটা অগ্রিম পরিকল্পনা, এটাই তো প্ল্যানিং, তাই না? ভবিষ্যতে কি করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করা প্ল্যানিং। সো ভবিষ্যতে কি করব সেটার একটা ফোরকাস্ট করে একটা ডিফারেন্ট অ্যাক্টিভিটি লেভেল সেট করে। কন্ট্রোলটা আসলে কন্ট্রোলটা আপনারা অলরেডি আলোচনা করেছে, হয়তো ওই যে রবিন আপনাদের যে ক্লাসটা নিয়েছে চ্যাপ্টার 9 এর, সেটাতে হয়তো আপনারা কন্ট্রোল নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ such as the provision of actual and standard cost, অর্থাৎ আমরা হয়তো চিন্তা করেছি বাজেট বা চিন্তা ভাবনা করলাম 100 টাকা একটা খরচ হইতে পারে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে, বাট অ্যাকচুয়ালি হয়তো আপনি বাস্তবে যখন সেই প্রোডাক্টটা তৈরি করতে গেলেন সেটা 80 টাকায় হয়ে গেল অথবা 110 টাকা লেগে গেল। তো যেখানে যেটা প্রয়োজন, দেখা যায় যে আপনার যেখানে 80 টাকা খরচ করা প্রয়োজন কোম্পানি সেখানে 80 টাকাই করবে, কম বা বেশি করবে না। যেখানে 100 দরকার সেখানে 100ই করবে, কম বেশি করবে না। এই যে এটা যেখানে যেটা প্রয়োজন সেটা এনশিওর করা, এটাই হচ্ছে কন্ট্রোল। Then decision making, the provision of information about actual unit cost for the period just ended for pricing decisions.
অর্থাৎ আমরা যখন প্রোডাক্ট একটা তৈরি করি সেটা কিভাবে প্রাইসিংটা কি করব প্রোডাক্টের সে ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে হেল্প করে। এটা একটা উদাহরণ বললাম, এর বাইরেও অনেক ডিসিশন নেওয়া লাগে। লাইক আপনি প্রোডাকশন লাইন কতটুকু করবেন, প্রতিদিনে কতগুলো প্রোডাক্ট উৎপাদন করবেন, সেলিং প্রাইস কি ডিটারমাইন করবেন, আপনার সাপ্লায়ার কারা হবে, আপনার বায়ার কারা হবে প্রোডাক্টের, এগুলো ডিটারমাইন করা হচ্ছে আপনার ডিসিশন মেকিং এর পার্ট। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস কস্ট অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সম্বন্ধে কি আমাদের কোনো আইডিয়া আছে? আমরা কি বলতে পারবো হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং? ওকে, স্যার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে বলেন। স্যার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং মেইনলি হচ্ছে আপনার এক্সটার্নাল ইউজারদের জন্য ইউজ করা হয়। আর এটা বেসিক্যালি হচ্ছে হিস্টোরিক্যাল ডাটা নিয়ে ই করা হয় এবং এটা ফিউচার ডিসিশন দিতে পারে না। ওকে, আর এটা হচ্ছে একটা স্যার ল বা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ফলো করে চলে। ওকে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস? স্যার এটা ইন্টারনাল ইউজারদের জন্য, যেমন ম্যানেজার এটা তৈরি করে কস্টকে কন্ট্রোল করার জন্য। আর এটা হচ্ছে ফিউচার ডিসিশনে হেল্প করে, প্ল্যানিং Okay. করতে, কন্ট্রোল করতে, এই করে। So the financial, okay, ভালো বলেছেন, thank you. The financial accounting and cost accounting system in a business both record the same basic data for income and expenditure. আমরা কস্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। কোম্পানির ইনফরমেশন তো একটাই, তাই না? ইনকামের, এক্সপেন্ডিচার ইনফরমেশন একটা। তো আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বোথ সাইডে একই ইনফরমেশন আমরা ইউজ করি ইনকাম এক্সপেন্ডিচারের জন্য। বাট each set of record may analyze the data in different way. পার্থক্যটা হলো আমরা ইনফরমেশনটা অ্যানালাইসিস করি ডিফারেন্ট পারপাস। যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এর ইউজার একজন ডিফারেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস এর ইউজার ডিফারেন্ট, সো আমরা এই ডাটার অ্যানালাইসিসটাও ডিফারেন্ট করি। সো আমরা একই ডাটা কিন্তু ডিফারেন্ট ভাবে অ্যানালাইসিস করি ফর দ্য। সো দিস ইজ বিকজ ইচ সিস্টেম has different purpose. তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস কি usually prepared for the external to the company. Those are external to the company. ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস প্রিপেয়ার করি হচ্ছে তাদের জন্য যারা আসলে কোম্পানির এক্সটার্নাল, তারা ইন্টারনাল নয়, তারা রেগুলার অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত নয় কোম্পানি। তারা কারা? তারা হচ্ছে শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানিজ, অর্থাৎ যারা কোম্পানিতে ইনভেস্ট করে, মালিক কোম্পানি। তারপরে যারা কোম্পানিকে লোন দেয়, লেন্ডার অর্থাৎ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। যারা কোম্পানির প্রোডাক্ট কিনে, কাস্টমার। তারপরে বিভিন্ন সাপ্লায়ার, যারা প্রোডাক্ট সাপ্লাই দেয়, কাঁচামাল সাপ্লাই দেয় কোম্পানিতে, এরা হচ্ছে এক্সটার্নাল। সো তাদের কিছু ইনফরমেশন দরকার, ক্লাসিফাইড কিছু ইনফরমেশন দরকার। সো তাদের জন্য যে স্টেটমেন্ট তৈরি করে তারা, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস, তাদের জন্য যে অ্যাকাউন্টসটা তৈরি করে। আর ম্যানেজমেন্ট, দোজ আর ইন্টারনাল টু দ্য কোম্পানি, তাদের উদ্দেশ্যে তাদের জন্য যে অ্যাকাউন্টসটা তৈরি করি আমরা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস। তাহলে আমরা একই ডেটা থেকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস তৈরি করি, কিন্তু দুইটার পার্থক্য হচ্ছে দুইটা আমরা অ্যানালাইসিস করি ডিফারেন্ট ভাবে, যেহেতু দুইটার ইউজার ভিন্ন। ক্লিয়ার? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস এবং কস্ট অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। জি স্যার। ওকে, এখানে কিছু ডিফারেন্স আছে। বলেন। স্যার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মেইনলি হিস্টোরিক্যাল বলতে এখানে কি অ্যাজাম্পশন আছে? এগুলোর জন্য হিস্টোরিক্যাল, লাইক হিস্টোরিক্যাল ডাটার উপর বেস করে অনেক অ্যাজাম্পশনের উপর বেস করে এগুলো তৈরি করা হয়। কোথায় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস? কোথায় বললাম আমি হিস্ট্রিক্যাল ডাটা? স্যার উনি যেখানে ব্যাখ্যার মধ্যে বলছিল, মানে বেসিকের মধ্যে বলছিল উনি কিছু হিস্টোরিক্যাল। বলেছেন আর কি এটা, বাট আমি যেটা বলেছি, আমি কি কোথাও বলেছি হিস্ট্রিক্যাল? ডেটা তো অবশ্যই হিস্ট্রিক্যাল। আপনি ধরেন 2025 সালের অ্যাকাউন্টস তৈরি হয়েছে হলো 31শে ডিসেম্বর, ক্লোজ হইলো পরে, তাই না? তো যেটা পাস্ট হয়ে যায় সেটাই তো হিস্ট্রিক্যাল।
তা আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো অবশ্যই হিস্ট্রিক্যাল ডাটার বেসিসেই তৈরি করেন, তাই না? হ্যাঁ স্যার। এটা কি ক্লিয়ার? Yes, sir. সো হিস্ট্রিক্যাল ডাটার বেসিসে সব আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসও তৈরি করেন কি হিস্ট্রিক্যাল ডাটার বেসিসে, তাই না? ডেটা অলওয়েজ হিস্ট্রিক্যাল। আর যেটার উপরে আমরা অ্যাকাউন্টস তৈরি করি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস বলি ম্যানেজমেন্টে। আর কিছু ডেটা তৈরি করি সেটা হলো ফোরকাস্টিং করি, ফিউচার প্রেডিকশন করে আমরা কিছু স্টেটমেন্ট তৈরি করি, সেগুলো হচ্ছে প্রেডিকশন, ফোরকাস্ট করে। ওকে, সো আমরা বোথ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস যেটাই করি সেটাই হিস্ট্রিক্যাল ডাটার বেসিসেই তৈরি করি। আমরা এখানে পার্থক্য যেটা পাই, তো এখন যদি আমি বলি এই দুইটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস এর পার্থক্য হলো হিস্ট্রিক্যাল ডাটা, এটা কিন্তু হবে না, কারণ দুইটাই আমরা হিস্ট্রিক্যাল ডাটা দিয়ে তৈরি করি। এখানে পার্থক্য হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এর ইউজার হচ্ছে এক্সটার্নাল টু দা, দোজ আর এক্সটার্নাল টু দা কোম্পানি, যারা কোম্পানি পরিচালনার সাথে সরাসরি জড়িত নয়, বাট তাদের স্টেক আছে বা স্বার্থ আছে কোম্পানিতে। কারণ কি স্বার্থ আমি যদি বলি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এর এক্সটার্নাল যারা শেয়ার হোল্ডার, তাদের কি স্বার্থ বলেন তো কোম্পানিতে? তো তারা বছর শেষে ডিভিডেন্ড পাচ্ছে। রাইট, তাদের স্বার্থ হচ্ছে কোম্পানি প্রফিট করলে তারা ডিভিডেন্ড পাবে, তাই না? তারপর যারা Yes, sir. লেন্ডার, লেন্ডারের স্বার্থ কি? তারা যে ব্যাংকে কোম্পানিতে ল্যান্ডিং করেছে তাদের টাকা প্রফিট সহ ফেরত পাইতে হবে, তাই না? Yes, sir. ওকে, এই এরা হচ্ছে এক্সটার্নাল টু দ্য কোম্পানি, তাদের জন্য যেই স্টেটমেন্ট তৈরি করি আমরা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। এবং তাদের তো একদম ইন ডিটেলস ইনফরমেশন দরকার নাই, আমি কতটুকু র মেটেরিয়াল দিয়ে কোন প্রোডাক্ট তৈরি করি, তাদের কি এটা দরকার আছে? না স্যার। আমি কতটুকু সেল করব, তাদের দরকার হচ্ছে তারা কি আমি কত সেল করেছি, কি মার্জিন হয়েছে, কি প্রফিট করলাম, কি ট্যাক্স দিলাম, কি ডিভিডেন্ড দিলাম, তাই না? তাদের পাওনা আমরা ঠিক, আমার লিকুইডিটি কি আছে সেটা দেখে তারা তাদের পাওনা ঠিক মতো পাচ্ছে কিনা। বাট ম্যানেজমেন্টের জন্য কি দরকার? একদম পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন দরকার না। আমি কোন প্রোডাক্ট কত টাকায় উৎপাদন করি, বাট বাস্তবে তার হিসাব কত টাকা খরচ হয়, সেখান থেকে আমি কিভাবে সেভ করতে পারি, আমি যত কম খরচে প্রোডাক্ট তৈরি করতে পারবো গুণগত মান ঠিক রেখে, সেই ক্ষেত্রে আমার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি হবে, মার্কেটে আমার সেল বেশি হবে, আমার সেলস টিমের সাইজ কতটুকু হবে, এই ইনফরমেশন গুলো কার জানা দরকার? ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট স্যার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস। তো দুইজনেরই ইনফরমেশন তো সেম। সেলস আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসেও দেখাই, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসেও দেখাই, কিন্তু সেলসটার আরো ডিটেইলস অ্যানালাইসিস থাকে আমার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসে, তাই না? কোন প্রোডাক্ট স্যার কতটুকু তাহলে সেল স্যার করলাম তাহলে কি সেটার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসটা একটু ওয়াইড রেঞ্জে, মানে হচ্ছে রেঞ্জটা একটু বিস্তৃত ভিতরের দিকে? হ্যাঁ, আমি একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি। আমি 50 পয়সা খরচ করতেও আমি হিসাব করে নেই আমার এখানে 50 পয়সা খরচ করতে হবে নাকি আরো বেশি খরচ করতে হবে না আরো কম খরচ করতে হবে, কারণ আমি তো একটা প্রোডাক্ট তৈরি করবো না, একটাই 50 পয়সা। আমি যদি 1 লাখে প্রোডাক্ট তৈরি করি সেক্ষেত্রে 50,000 টাকা চলে যাচ্ছে, তাই না? ওই রকম ওয়াইডলি অ্যানালাইসিস করে সেখানে ডিসিশন নিতে হয়। আর ম্যানেজমেন্টের দরকার কি, এন্ড অফ দা ডে তার একটা সিনারিও দরকার, আমি কত টাকা সেল করলাম, কোন কোন প্রোডাক্ট সেল করলাম, আমার কস্ট অফ সেল কত হইলো, আমার প্রফিট কি হইলো, আমার অ্যাসেট কি কি আছে, আমার লিকুইডিটি পজিশন কি, তাই না? দুইজনেরই সেম ডাটা, বাট আমরা অ্যানালাইসিসটা ডিফারেন্ট ওয়েতে করি। এই হচ্ছে দুইটা পার্থক্য। তো এখন যদি আমরা পার্থক্যতে যাই, আইন হিসেবে যাই, যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এটা আমার আইন অনুযায়ী তৈরি করতে হয়। কোম্পানি আইন বলেছে আপনাকে বছর শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে, সেটা অডিট করাইতে হবে। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস তৈরি করতে হবে, এটা কি আইনে কোথাও বলা আছে? নো, আইনে সেটা কোথাও বলা নেই। আপনি আপনার পারপাসেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস তৈরি করবেন। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের আইনগত কোনো ভিত্তি নেই, বাট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এর অবশ্যই আইনগত ভিত্তি আছে। আমরা যদি এভাবে পার্থক্য করতে থাকি, এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এর ইউজার হচ্ছে এক্সটার্নাল আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের ইউজার হচ্ছে ইন্টারনাল, এভাবে আমরা পার্থক্য করতে পারি অনেক। কয়টা বাজে? আমরা কি একটু ইয়াতে যাব, ব্রেকে যাব, না আমাদের ব্রেক দরকার নাকি আরেকটু পরে দিব? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, নামাজে ব্রেক দরকার। এখন দিব না আরেকটু পরে দিব, 9টার দিকে দিব? 9টার দিকেই দেন।
ওকে, ঠিক আছে, তাহলে আরো 2-3টা স্লাইড আমরা কমপ্লিট করে দেন দিচ্ছি। বেসিক কস্ট অ্যাকাউন্টিং এর যে কনসেপ্ট গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কস্ট অবজেক্ট। কস্ট অবজেক্ট কি? অবজেক্ট মানে তো বুঝি আমরা যে উদ্দেশ্য, তাই না? অবজেক্ট মানে কি? উদ্দেশ্য না? বা একটা একদম সহজ কথায় যদি বলি যে কস্ট অবজেক্ট হচ্ছে যে এনিথিং ফর হুইচ উই আর ট্রাইং টু অ্যাসার্টেন দ্যাট। আমরা যে কারণে যে কোনো জিনিসের কস্ট ক্যালকুলেট করতে চাই, যেই কারণে, সেটাই হচ্ছে কস্ট অবজেক্ট। এক্সাম্পল হিসেবে যদি বলি, আমরা একটা গাড়ি তৈরি করি, সেটা কস্ট অবজেক্টটা কি? গাড়ি। সেটার জন্যই আমরা বিভিন্ন কস্ট ইনকার করব। দেন যে আমরা একটা সার্ভিস যদি আমরা ডেলিভারি করতে চাই, যে একটা রিপেয়ারিং ওয়ার্কশপের কথাই যদি বলি, একটা মোটর গাড়ির সার্ভিস দিব আমরা, যে কি প্রবলেম হয়েছে সেটা সারাই দিব, সেটা একটা। দেন যদি একটা ডিপার্টমেন্টাল ফাংশনকে আমরা ইন্ডিকেট করি, কস্ট অবজেক্ট বলি, তাহলে ধরেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা এইচআর ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিভিশন, তাদের পুরো সার্ভিসটাকে আমরা বলতে পারি সেটা একটা কস্ট অবজেক্ট। অ্যাকাউন্ট প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস তৈরি করার জন্য ডিপার্টমেন্ট মেনটেন করতে হবে, তাদেরকে যাতে তাদের জন্য যে কস্টগুলো হবে। একটা প্রজেক্ট যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, একটা বিল্ডিং করতে চাই, বা একটা প্রতিষ্ঠানে একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে চাই, সেটা একটা প্রজেক্ট, সেটার জন্য যে কস্ট ইনকার হবে। নিউ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট ইজ enable the cost of development to be identified. গেল কস্ট অবজেক্ট। এখন আমরা দেখি যে কস্ট ইউনিটটা কি। কস্ট ইউনিট কি? ছোট ছোট ভাগ করা। ইউনিট মানে কি? একটা কস্টের ছোট ছোট ইউনিট। এ কস্ট ইউনিট ইজ দ্য বেসিক মেজার অফ প্রোডাক্ট অর সার্ভিস ফর হুইচ কস্ট আর ডিটারমাইন্ড, যে জন্য কস্ট আমরা নির্ণয় করি। সো বিজনেসম্যান আর অফেন ইনসার্টেড বা ইন্টারেস্টেড ইন ওয়ান পার্টিকুলার কস্ট অবজেক্ট। বিজনেসম্যানরা নির্দিষ্ট পার্টিকুলার কস্ট অবজেক্ট অবশ্যই ইউজ করতে চায়। সেটা কিরকম? আমরা যে কোনো জিনিস, যে কোনো খরচকে একটা ইউনিটে প্রকাশ করতে চাই, তাহলে কস্ট নির্ণয় করা সহজ হয়। সেটা কি? যেমন আমরা দেখেন, আমরা বাসা বাড়িতে ইলেকট্রিসিটি ইউজ করি, ইলেকট্রিসিটির কনজাম্পশন যা করি সেটা অনুযায়ী বিল দিতে হয়। তো সেটার জন্য একটা ইউনিট আছে না? কত ইউনিট খরচ করি, একটা কস্ট ইউনিট আমরা ডিটারমাইন করে নিয়েছি। ইলেকট্রিসিটিটা ডিটারমাইন করা হয় কিভাবে? কিলোওয়াট আওয়ারে, তাই না? KWH। ঠিক এরকম প্রত্যেকটা কস্টেরই একটা ইউনিট, বেসিক ইউনিট ডিটারমাইন করে নেয়। সেটা কি? যেমন আমরা যদি ওই যে স্টিলের কোনো প্রোডাক্ট কিনি, স্টিল ওয়ার্কস, যে রড, তারপরে হচ্ছে স্টিল ফ্ল্যাট বার, জেড বার, এগুলো আমরা কিভাবে প্রকাশ করি? টনে প্রকাশ করি না? যে রড কত টন লাগবে একটা বাড়ি তৈরি করতে, তাই না? রডের মেজারমেন্টটা কিভাবে করি? কি কিনেন না আপনারা? রড স্টিলের জিনিসপত্র কিনেন না? শুনতে পাচ্ছেন কথা? হ্যালো? জি স্যার। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা তো তো তাহলে আমরা রড কিভাবে কিনি? কেজিতে কিনি না টনে কিনি? টনে স্যার। টনে। টন। তো এটা হচ্ছে কস্ট ইউনিট, হলো আমাদের স্টিল ওয়ার্কস গুলো আমরা টনে প্রকাশ করি। ঠিক এরকম আমরা যখন কোনো হসপিটালে সার্ভিস নিতে যাই, সেখানে ওরা সার্ভিস দেওয়া হচ্ছে পার পেশেন্ট, অথবা কেউ যদি হসপিটালে অ্যাডমিট হয় পার ডে বা পার রুম নাইট, এইভাবে। বা কেউ যদি অপারেশনের রুম হয় সেক্ষেত্রে পার অপারেশন, এইভাবে। দেন ফ্রেইট অর্গানাইজেশন। আমার কথায় কি ইকো হচ্ছে না? ফ্রেইট অর্গানাইজেশন গুলো কি করে? ফ্রেইট অর্গানাইজেশনের কাজ কি আপনারা জানেন? স্যার যারা Export, import. ডিস্ট্রিবিউশন করে স্যার, কি করে? স্যার ডিস্ট্রিবিউশন করতে যেগুলো হেল্প করে বা অ্যাসিস্ট করে। রাইট। জাহাজে মাল নিয়ে আসে এক দেশ থেকে আরেক দেশে। রাইট, দুইটাই করে। অর্থাৎ তাদের কাজটা হচ্ছে কি,
পরিবহনের কাজটা করে দেওয়া, সেটা শিপে হোক, এয়ারে হোক, বাসে হোক, ট্রাকে হোক, এক জায়গা থেকে আরেক জায়গা পণ্যটা পৌঁছায় দেবে। ফ্রেট ফরওয়ার্ডিং অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টে হইতে পারে, দেশের মধ্যে হইতে পারে, যে কোনো হইতে হতে পারে। তাদের কাজ হচ্ছে প্রোডাক্টটা পরিবহনের ব্যবস্থা করে দেওয়া। তারপরে এটা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডিং অর্গানাইজেশন কাজ। তো তারা পরিবহনের কাজটা যেহেতু করে, তারা কি করে, এটা আপনার তারা যেই খরচটা নেয় যার প্রোডাক্টটা পৌঁছে দেয়, সেটা পার টনেও নিতে পারে, পার কিলোমিটারেও নিতে পারে, সেটা মোস্ট ইফেক্টিভ হয় সেভাবে নেয়। ঠিক একইভাবে প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের ক্ষেত্রেও আমরা কি করি, ভাড়া নেই হচ্ছে, বা আমরা যে ভাড়া দিই পার কিলোমিটারে ভাড়া দিই বা পার প্যাসেঞ্জারে ভাড়া দিই, যে কোনো ওয়েতে, সেটাও প্রত্যেকটা অর্থাৎ অ্যাকাউন্টিং ফার্ম যারা আছে, আমরা যারা অ্যাকাউন্টিং প্রফেশনে প্র্যাকটিস করছি, তারা কিভাবে অ্যাকাউন্ট কস্ট ইউনিটটা করে, তারা হয়তো পার অডিট, পার ট্যাক্স সার্ভিস, পার অ্যাকাউন্টিং সার্ভিস এভাবে করে বা পার আওয়ারে চার্জ করছে। দেন একটা রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই বা থাকতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে যদি খেতে যাই সেক্ষেত্রে মিল সার্ভ, অথবা যদি থাকি রুম নাইট, সেভাবে এটা অর্থাৎ প্রত্যেকটা কস্টেরই একটা ইউনিট মেজার করা আছে, যাতে করে আমরা কস্টিংটা ঠিক মতো করতে পারি। স্যার স্লাইডটা মিনিমাইজ হয়ে রয়েছে স্যার। স্লাইড কি ছোট হয়ে আছে? এখন কি বড় হয়েছে? হ্যাঁ, না স্যার, নিচে শো করতেছে। নিচে শো করছে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমরা 8:50 বাজে, তো এখন আমরা একটু নামাজের ব্রেক যাই। হ্যাঁ, 10 মিনিট, 9টায় আমরা আবার শুরু করব, ঠিক আছে? স্লাইডটা তখন আমি আবার ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, ওকে ঠিক আছে। জি স্যার। ওকে স্যার। ঠিক আছে স্যার, শুরু করবো। হ্যাঁ, 9টায় হবে নাকি 15 মিনিট লাগবে নামাজ পড়তে? 10 মিনিট হবে? স্যার 15 মিনিট দেন, স্যার 15 মিনিট দেন। ওকে ওকে, ঠিক আছে, 9:05 এক্সাক্ট। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার।
হ্যালো, ওয়েলকাম ব্যাক। শুনতে পাচ্ছেন আমার কথা? কি শোনা যাচ্ছে? স্লাইডটা শেয়ার করছি। দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে স্যার। ওকে, তো আমরা এটা আলোচনা করলাম। কম্পোজিট কস্ট ইউনিট আমরা এখানে দেখেছি এর আগের টেবিলটাতে কস্ট ইউনিটের স্যার কোনো এখানে কোনো আমার একটা কস্ট প্রশ্ন ইউনিট আছে বলেন। স্যার, এখানে হসপিটালের যে পসিবল কস্ট ইউনিট আউট পেশেন্ট ভিজিট, এটা বলতে কি বোঝাচ্ছে স্যার? আউট পেশেন্ট ভিজিট বলতে ওই যদি হসপিটালে কখন যেয়ে থাকেন তাহলে দেখবেন যে হসপিটালে কিছু রোগী ভর্তি থাকে, তাই না? আর কিছু রোগী আসে দেখাইয়া চলে যায়, তাই না? তারা হসপিটালে ভর্তি না, ওপিডি বলে আর কি, এটা আউট আউট ডিসচার্জ, পেশেন্ট। বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি। তো এখানে দেখেন বেশিরভাগই কস্টের ইউনিটের একটা নাম, টন, তারপরে প্যাসেঞ্জার, কিলোমিটার, কয়েকটার আছে একাধিক নাম, প্যাসেঞ্জার কিলোমিটার, টন কিলোমিটার, ওপিডি, পেশেন্ট ডে, তাই না? একাধিক। তো যেই কস্ট ইউনিট গুলোর এরকম একাধিক ইউনিট থাকে বা দুইটা পার্ট থাকে, দুই বা ততোধিক, সেগুলাকে বলে হচ্ছে কম্পোজিট কস্ট ইউনিট। So notice that the sum of the cost units in the above table are made up of two parts. For example, patient day cost unit for the hospital. So these two-part cost units are known as composite cost units, and they are used most often in service organization. তাহলে কথা হলো এই যে একাধিক পার্ট ইউজ করার কারণ আর কিছু না, কারণ হচ্ছে প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি ম্যাক্সিমাইজ করা, কন্ট্রোল এস্টাবলিশ করা, যাতে করে প্রতিষ্ঠান তার রেভিনিউ থেকে বঞ্চিত না হয়। অর্থাৎ যেই পেশেন্টের জন্য বা যেই কস্ট ইউনিটের জন্য যেই কস্টিং মেথড বা ইউনিট মেথড অ্যাপ্রোপ্রিয়েট, সেইটা অ্যাপ্লিকেবল করা, যাতে প্রতিষ্ঠান তাদের প্রফিট ফরগো করতে না হয়। So composite cost units helps to improve cost control. For example, the measure of cost per patient might not be particularly useful for control purposes. The cost per patient will vary depending on the length of the patient stay. Therefore, monitoring cost using this basis would be difficult. So এই জায়গায় যদি আমরা কি করি, the cost per patient per day is not affected by the length of the individual patient stay. তাহলে আমরা যদি এখানে কি করি, মোর ইউজফুল হবে কোনটা, মনিটরিং এবং কন্ট্রোলিং কস্টের জন্য। সিমিলারলি আমরা ফ্রেট ফরওয়ার্ডিং অর্গানাইজেশন যেগুলো আছে সেখানে যদি আমরা কি করি, কস্টটাকে পার কিলোমিটার দিই, কস্ট পার কিলোমিটার বললাম। এখন কতটুকু নিবে সেটা আমি জানি না, ও কি করলো, আমরা বললাম পার কিলোমিটার 10 টাকা, 100 কিলোমিটার গেল 10 টাকা করে 1000 টাকা দিয়ে গেল, সে প্রোডাক্ট নিয়ে আসলো 1 টন বা আরো বেশি, তাহলে 1000 টাকায় আমি 1 টন প্রোডাক্ট বেরি করে দিব, সেটা হয় না। এই জন্য আমরা যদি এইভাবে ঠিক করি কস্টটা পার কিলোমিটার পার কেজি বা পার কিলোমিটার পার টন, তাহলে 1 কিলোমিটারে 1 টনের ভাড়া হবে 1000 টাকা। এবার আপনি যত কিলোমিটার নেন ওইভাবে ভাড়া বাড়বে, তাতে করে কোম্পানি লুজার হওয়ার সম্ভাবনা থাকে না। যদি আমরা বলি শুধুমাত্র পার কিলোমিটার এত টাকা ভাড়া, তাহলে দেখা যায় আমি মেজারমেন্টটা যেহেতু ঠিক মতো বললাম না, সেই ক্ষেত্রে কোম্পানি লুজার বা দুই পক্ষেরই লুজার হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য এই কন্ট্রোলটা এস্টাবলিশ করার জন্যই এই কম্পোজিট কস্ট ইউনিটের আগমন। এখন আমরা যদি একটা ইন্টারেক্টিভ কোশ্চেন দেখি, আমাকে কি বলেছে যে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং কস্ট অবজেক্টিভ উড বি সুইটেবল cost objects would be suitable cost unit for a hotel. Tick the boxes, indicate which would be suitable. একটা হোটেলের জন্য কোন কস্ট ইউনিটটা সুইটেবল?
সঠিক উত্তর কোনটা হবে? রুম পার নাইট। রুম পার নাইট। কিন্তু একটা হোটেলের জন্য কি Meal served সবগুলাই অ্যাপ্লিকেবল না? রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট। বার রেস্টুরেন্ট এগুলো তো স্যার তাও সবাই তো মিল সার্ভ হোটেলের এগুলো জন্য তো। সবগুলাই তো অ্যাপ্লিকেবল, তাই না? জি স্যার। সুইটেবল হোটেলে সবগুলাই হতে পারে না। যেমন হোটেলের আমরা যদি হিসাব করি ওইভাবে, হোটেল হইতে হলে কি হবে? মিনিমাম একটা নাইট স্টে ক্যাপাসিটি থাকতে হবে, তাই না? রুম থাকতে হবে আপনার। তারপরে যদি আমরা হোটেলের সুবিধা বাড়াইতে থাকি, হোটেলে একটা রেস্টুরেন্ট থাকলে সেটা আর একটু স্ট্যাটাস বাড়ায়। সাথে যদি আবার আমরা মিল সার্ভ করি সেটা আরো ভালো হয়। আমাদের হোটেলে যদি একটা জিম থাকে সেটা ভালো হয়, মিটিং এর জন্য যদি একটা কনফারেন্স রুম থাকে সেটা ভালো হয়। তারপরে যদি আরো এমিনিটিস থাকে যেমন বার, সেগুলো আরো ভালো, তাই না? এখন সবগুলাই সুইটেবল, তাহলে মোস্ট সুইটেবল কি? তাহলে আমরা বেসিকে চলে যাই। একটা হোটেল হইতে হলে মিনিমাম কি থাকা লাগবে, তাই না? আমার অনেকগুলো সম্ভাব্য অ্যান্সার, সেখান থেকে আমরা কোনটা নিব অ্যান্সার? একটা যদি নিতে কয় বেস্ট অ্যান্সার যেটা, তাই না? তাহলে কস্ট অবজেক্টে হোটেলের ক্ষেত্রে একদম মিনিমাম কোনটা লাগবেই? স্যার Room রুম per দরকার হোটেলের। রুম নাইট, রাইট। তো এখানে আমার বেস্ট অ্যান্সার হবে রুম নাইট। প্রতিষ্ঠানের কস্টকে আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। ডাইরেক্ট কস্ট কোনগুলা? কিছু কস্ট আমরা ডাইরেক্ট প্রোডাক্টের সাথে আইডেন্টিফাই করতে পারি, সেগুলো হচ্ছে ডাইরেক্ট কস্ট। অর্থাৎ প্রোডাক্টের সাথে যে কস্টগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। সো ডাইরেক্ট কস্ট আর কস্ট আইডেন্টিফাইড উইথ এ কস্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট কস্টকে আমরা প্রোডাক্টের সাথে আইডেন্টিফাই করতে পারি না। যদি আমরা একটা উদাহরণ বলি, যে একটা চেয়ার বা একটা আলমারি তৈরি করি আমরা কাঠের, উডেন, সেই ক্ষেত্রে একটা ডাইরেক্ট কস্ট কি? আমরা মজুরি, imagine তারপর হচ্ছে করতে পারি। কাঁচামাল ক্রয়। কাঁচামাল বলতে কাঠ, তাই না? জি স্যার। আর এটা তৈরি করতে ডেফিনেটলি মজুরি লাগবে। সো এটা ডাইরেক্ট কস্ট, কোনো সন্দেহ নেই। আর ইনডাইরেক্ট কস্ট কি? যেখানে বানানো হবে কারখানার ভাড়া, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল। এক্স্যাক্টলি, যেখানে যে কস্টগুলো কমন ইনকার হবে, আমি চেয়ারটা বানাই না বা না বানাই, একটা চেয়ার বানানোর জন্য আমাকে অবশ্যই একটা ফ্যাক্টরি লাগবে। এটা তো ফ্যাক্টরি কস্ট, যেটা রেন্ট হইতে পারে, ইলেকট্রিসিটি কস্ট লাগে। এখন লেবারটা তো আমরা ধরে নিয়েছি ডাইরেক্ট কস্ট, কিন্তু এগুলো আবার দেখাশোনার জন্য ফোরম্যান থাকে, অ্যাকাউন্টেন্ট থাকে হিসাব নিকাশ রাখার জন্য, সো এগুলো সব ইনডাইরেক্ট কস্ট। So for example, if a chair is a cost object, the certain costs such as material and labor required to assemble the chair would be classed as direct cost for individual chair. Factory rent could not be associated with an individual chair, so would be classed as an indirect cost of the chair. However, if the cost object were the factory itself, then the rent is a direct cost of the factory. তখন বলছে দেখছেন কথাটা, কস্ট অবজেক্টটাই যদি হয় ফ্যাক্টরি ইটসেলফ, তাহলে রেন্টটা হবে ডাইরেক্ট কস্ট। অর্থাৎ আমি যদি চেয়ার বানাই, চেয়ারটা হলো আমার কস্ট অবজেক্ট, সেই ক্ষেত্রে যদি ফ্যাক্টরি রেন্ট থাকে সেটা আমার ইনডাইরেক্ট। বাট ফ্যাক্টরিটাই আমি ভাড়া দিই বা ফ্যাক্টরিটাই আমার কস্ট অবজেক্ট, সেই ক্ষেত্রে এই ফ্যাক্টরি রেন্ট হবে আমার ডাইরেক্ট কস্ট। স্থানকাল পাত্র ভেদে ডাইরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট হইতে পারে, ইনডাইরেক্ট কস্ট ডাইরেক্ট কস্ট হইতে পারে। এবার আসি কস্ট এলিমেন্টস। কস্টের এলিমেন্টস গুলো কি আমরা জানি, প্রোডাক্ট তৈরি করতে যা যা লাগে আর কি, ম্যাটেরিয়াল লাগে, লেবার লাগে, এন্ড আদার এক্সপেন্সেস। আদার এক্সপেন্সেস এর মধ্যে কি কি আছে? রেন্ট, রেটস, ইন্টারেস্ট, এইসব। সো কস্ট এলিমেন্টস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ডাইরেক্ট কস্ট এন্ড ইনডাইরেক্ট কস্ট। আমরা এই কস্টের এলিমেন্ট গুলাকেও ডাইরেক্ট ইনডাইরেক্ট কস্ট, কি কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এন্ড আদার ডাইরেক্ট কস্ট। ঠিক একইভাবে ইনডাইরেক্ট কস্টকে আমরা সেম ক্লাসে ভাগ করতে পারি, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এন্ড আদার ইনডাইরেক্ট কস্ট। তো ডাইরেক্ট কস্টকে আমরা সেটা জানলাম, আগে দেখেছি, যেটা আমরা সরাসরি প্রোডাক্টের সাথে আইডেন্টিফাই, কস্ট ইউনিটের সাথে ট্রেস করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি।
তো 3 টাইপের ডাইরেক্ট কস্ট আমরা বলি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, যে ম্যাটেরিয়াল গুলো প্রোডাক্ট তৈরিতে সরাসরি ব্যবহৃত হয়, দিস আর নোন অ্যাজ ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। আর যে লেবারটা আর the specific cost of workforce used to make a unit of product or provide a service is known as direct labor cost. And other direct expenses includes the in those expenses that have been incurred in full as a direct consequence of making unit of product. ওই প্রোডাক্টটা তৈরি করতে এই খরচটা হয়। যেমন আমরা কোনো ফার্নিচারে ডিজাইন করে থাকি, কিছু স্পেশাল মেশিন দিয়ে ডিজাইন গুলো করা হয়, তো স্পেশাল মেশিনের যে কস্টটা আছে সেটা ওই ফার্নিচার ডাইরেক্ট কস্ট হিসেবে ট্রিটমেন্ট হবে। তো আমরা এই যে 3টা ডাইরেক্ট কস্ট কি কি আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এন্ড আদার ডাইরেক্ট কস্ট, এই 3টার সমন্বয়ে তৈরি হয় হচ্ছে প্রাইম কস্ট। আমরা বলতে পারি 3টার সমন্বয়ে হচ্ছে প্রাইম কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এন্ড আদার ডাইরেক্ট এক্সপেন্স ইকুয়ালস টু ডাইরেক্ট কস্ট অথবা প্রাইম কস্ট। আর আমাদের কিছু ইনডাইরেক্ট কস্ট আছে, সেম ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এন্ড আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তো আমরা যদি এই এক্সপেন্ডিচার গুলোকে এভাবে যোগ করি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এন্ড আদার ডাইরেক্ট কস্ট ইকুয়াল টু কি প্রাইম কস্ট, আর indirect material, indirect labor and other indirect cost equals to total indirect cost. এখন এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল অর্থাৎ টোটাল ডাইরেক্ট কস্ট বা প্রাইম কস্ট প্লাস টোটাল ইনডাইরেক্ট কস্ট ইকুয়াল টু টোটাল কস্ট। সবগুলো ডাইরেক্টের যোগফল হলো প্রাইম কস্ট বা টোটাল ডাইরেক্ট কস্ট, সবগুলো ইনডাইরেক্ট খরচের যোগফল হলো টোটাল ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট total direct cost plus total indirect cost equals to total cost. এখন এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এর বাইরেও আমাদের কিছু খরচ ইনকার হয়, সেগুলো কি? কিছু আছে প্রোডাকশন রিলেটেড কস্ট, কিছু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এগুলোকে আমরা ওভারহেড নামে অভিহিত করি। তো প্রোডাকশন কস্ট কোনগুলো বা প্রোডাকশন ওভারহেড আমরা যে নামেই রাখি না কেন, মূলত প্রোডাকশন হয় কোথায়? ম্যানুফ্যাকচারিং কনসার্ন বা ফ্যাক্টরিতে। So production in overhead includes all indirect material cost, indirect wages and indirect expenses incurred in the factory from receipt of the order until its completion. অর্থাৎ যত ইনডাইরেক্ট খরচ আছে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এন্ড আদার ইনডাইরেক্ট কস্ট, একটা প্রতিষ্ঠানের একটা অর্ডার রিসিভ থেকে, ফ্যাক্টরিতে অর্ডার রিসিভ করা থেকে সেটা ডেলিভারি পর্যন্ত যতগুলো ইনডাইরেক্ট খরচ হয় সবগুলোর সমষ্টি হচ্ছে প্রোডাকশন ওভারহেড। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল which cannot be traced to unit of finished products. আমরা জানি ডাইরেক্টটা ইউনিটের সাথে ডাইরেক্ট ট্রেস করা যায় ডাইরেক্ট কস্ট, কিন্তু ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ট্রেস করা যায় না। সো the indirect material হচ্ছে those material cannot be traced full in the finished product. এগুলোর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কনজিউমেবল স্টোরস, দ্যাট ইজ ম্যাটেরিয়াল ইউজড ইন এ নেগলিজিবল অ্যামাউন্ট। আমরা ম্যাটেরিয়াল ইউজ করি যে অল্প পরিমাণ, যেমন বাট সেটা অপরিহার্য। যেমন আমরা যে শার্ট তৈরি করি, শার্টে বোতাম লাগে, এটা কিন্তু একটা ম্যান্ডেটরি পার্ট শার্টের জন্য, বাট বোতামটার কস্টটা কিন্তু নেগলিজিবল। So these are type of indirect materials. Then indirect wages means all wages not charged directly to unit of products, like salary of non-production or productive employees. Come HR department, accounts department, audit department, they are not involved in production, but they are indirectly supporting the company to achieve its goal. As a result, these costs are known as indirect cost বা indirect wages. And other indirect expenses এর মধ্যে যেগুলো আছে, like factory rent, rates, insurance of factory, depreciation, fuel, এগুলো হয়তো প্রোডাকশনের সাথে ডাইরেক্ট জড়িত নয়, বাট এগুলার ছাড়া প্রোডাকশন সম্ভব না। So these are the other indirect expenses. এবার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স।
অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে প্রতিষ্ঠানের পরিচালনার জন্য, অ্যাডমিনিস্ট্রেশন মানে কি কন্ট্রোল করার জন্য যে খরচগুলো হয়। অ্যাডমিনিস্ট্রেশন মানে কি শাসন, প্রতিষ্ঠানের কন্ট্রোল এস্টাবলিশ করার জন্য যে খরচগুলো হয়। লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ইজ অল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, ওয়েজেস এন্ড এক্সপেন্সেস ইনকার্ড ইন দ্য ডিরেকশন, কন্ট্রোল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ফর আন্ডারটেকিং ইনক্লুডস। কি কি আছে এটার মধ্যে? খরচগুলো কি কি আছে? আমার ডেপ্রিসিয়েশন, অর্থাৎ অফিসে যে খরচগুলো হয়, ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, অফিসের স্টাফদের স্যালারি ইনক্লুডিং স্যালারি, সেক্রেটারিয়েটস, অ্যাকাউন্টেন্টস, তারপরে অফিসের রেন্ট, রেটস, ইন্স্যুরেন্স, টেলিফোন বিল এক্সেট্রা। এগুলো সব হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এবার আসি সেলিং ওভারহেড। আমরা এই যে ম্যানুফ্যাকচারিং কনসার্ন বা প্রোডাক্টিভ কোম্পানি বা সার্ভিস ইন্ডাস্ট্রি সেল করি, প্রোডাক্ট সেল করি আর সার্ভিস সেল করি। এই সেলস পারপাসে যে খরচগুলো হয় সেটাই আমাদের সেলিং কস্ট বা সেলিং ওভারহেড হিসেবে আমরা অভিহিত করি। এই সেলিং কস্টের মধ্যে কি কি আছে সেলিং ওভারহেডে? আমার সেলস অফিস রাখতে পারে একটা, সেলস অফিসের ভাড়া, সেলসের যে এমপ্লয়ি গুলো আছে তাদের বেতন, সেলস কমিশন, সেলসের জন্য যদি কোনো গাড়ি থাকে সেটা ডেপ্রিসিয়েশন, ইকুইপমেন্ট থাকলে সেগুলোর ডেপ্রিসিয়েশন, এগুলো আমাদেরকে সেলিং ওভারহেড হিসেবে বুক করতে হবে। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ যেটা সেলিং এর একটা পার্ট, অ্যাডভার্টাইজিং বা সেলস প্রমোশন বা মার্কেট রিসার্চ যদি আমরা করি কোনো প্রোডাক্টের জন্য, সেটাও আমাদের সেলিং ওভারহেড হিসেবে চিহ্নিত হবে। এর বাইরে rent, rates, insurance for sales office and showrooms are also will be treated as selling overhead. ডিস্ট্রিবিউশন ওভারহেড। ডিস্ট্রিবিউশন ওভারহেডটা কি? আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট একসাথে ট্রিট করা হয়, দুইটাকে আলাদাভাবে ধরা হয় না। বাট বড় বড় কোম্পানি যেগুলো আছে, বিশাল ভলিউমের কোম্পানি, তাদের ক্ষেত্রে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট। দুজনের কাজও ডিফারেন্ট, আমরা যদিও এক করে ফেলি। সেলস ইউনিটের কাজটা হচ্ছে কি প্রোডাক্ট সেল করা শুধুমাত্র, দে আর নট বাউন্ড টু ডেলিভারি দ্য প্রোডাক্ট টু দ্য কাস্টমার স্টোর। তাহলে এই কাজটা কে করবে? যে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার কাজটা কারা করবে? এই কাজটা করবে ডিস্ট্রিবিউশন। The cost incurred for distribution of product to the customers and is known as distribution cost. তো এই ডিস্ট্রিবিউশনের জন্য যদি কোনো অফিস থাকে সেটার ভাড়া, ইন্স্যুরেন্স, যদি ইকুইপমেন্ট থাকে ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন, ডেলিভারি ভ্যান থাকলে সেটার ডেপ্রিসিয়েশন, তারপরে এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের এমপ্লয়ীদের স্যালারি, এই সবগুলো আমাদের ডিস্ট্রিবিউশন ওভারহেড হিসেবে চিহ্নিত হবে। ডিস্ট্রিবিউশনের একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে প্যাকিং, প্রোডাক্ট প্যাকিং করা। তাহলে এই প্রোডাক্ট প্যাকিং করতে, প্যাকেজে যারা প্যাকিং করে তাদেরকে যে ওয়েজেস দিতে হয় সেগুলোও আমার এই ডিস্ট্রিবিউশন ওভারহেড হিসেবে ট্রিট হয়। আরো কিছু কস্টের ক্লাসিফিকেশন আছে আমাদের, একটা হচ্ছে প্রোডাক্ট কস্ট আর একটা হচ্ছে পিরিয়ড কস্ট। For the preparation of financial statement, costs are often classified as either product cost or period cost. তাহলে পিরিয়ড কস্টটা আমরা বুঝি খুব সহজ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা সময়ের মধ্যে যে খরচটা সংগঠিত। যেমন আমরা বাড়ি ভাড়া দিই বা ফ্যাক্টরি রেন্ট দিই একটা নির্দিষ্ট টাইমের জন্য, 1 মাস, 1 বছর, 6 মাস। তো এই টাইপের খরচগুলো হচ্ছে পিরিয়ড কস্ট, যেগুলো পিরিয়ডিক্যালি দিতে। প্রোডাক্ট কস্ট কোনটা? Product cost is cost which can be identified with the product বা গুডস প্রডিউসড। অর্থাৎ যে প্রোডাক্টটা আমরা তৈরি করি সেটার থেকে যে প্রোডাক্টটা, যে কস্টটা আমরা আইডেন্টিফাই করতে পারি, প্রোডাক্ট প্রডিউস করতে পারি, সেটাই হচ্ছে আমার প্রোডাক্ট কস্ট। So period cost are cost deducted as expense during a particular period. So consider a retailer. আমরা যদি একটা খুচরা ব্যবসায়ের কথা চিন্তা করি, যে কি করে প্রোডাক্ট হোলসেলারের কাছ থেকে নিয়ে আসে, সে কোনো গুণগত পরিবর্তন করে না, প্রোডাক্টের বেসিক যা আছে তাই থাকে, সে শুধু
নির্দিষ্ট প্রফিট এর বিনিময়ে প্রোডাক্টটা বিক্রি করে। সো দি অনলি প্রোডাক্ট কস্ট ইজ দেয়ারফর দ্য পারচেজ কস্ট অফ দ্য গুডস। তাহলে তার প্রোডাক্ট কস্ট হবে কি, যে রিটেইলারের, সে যেই দামে প্রোডাক্টটা কিনে আনছে সেটাই তার প্রোডাক্ট কস্ট। আর তার যদি কোনো প্রোডাক্ট আনসোল্ড থাকে সেটা ইনভেন্টরি, and the inventory is valued at lower of cost or net realizable value, which is valuation basis stipulated in accounting standard and included as an asset in the balance sheet. As the goods are sold, their goods cost become an expense. যে প্রোডাক্টটা বিক্রি করি আমরা cost of goods sold, সেটা হয়ে যায় আমার এক্সপেন্স হিসেবে, এটার নাম হচ্ছে cost of goods sold, and retailer will also incur a variety of selling and administrative expense. এই সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্টটা হবে একজন রিটেলারের, সেগুলো হচ্ছে পিরিয়ড কস্ট, বিকজ দে আর ডিডাক্টেড ফ্রম রেভিনিউ উইদাউট এভার বিং রিগার্ডেড অ্যাজ পার্ট অফ ভ্যালু অফ ইনভেন্টরি। এখন একটা জিনিস এখানে আমরা আলোচনা করা লাগবে অবশ্যই, সেটা হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশন বলছে কি করতে হবে, কি নেট রিয়েলাইজেবল ভ্যালুতে। এখন এই নেট রিয়েলাইজেবল ভ্যালুটা কি, নেট রিয়েলাইজেবল ভ্যালুটা কি বলেন তো? স্যার আমার কিছু ওপেনিং ইনভেন্টরি থাকে, যদি বিজনেসটা গ্রো না হয়ে থাকে, মানে আগের বছরও থাকে, তখন ওপেনিং কিছু ইনভেন্টরি থাকবে। পাশাপাশি এই বছর আমি কিছু পারচেজ করব, পারচেজ করার পর দুটো যোগ করার পর যে অ্যাভেলেবল ইনভেন্টরি থাকবে সেখান থেকে আমি মানে যে ইনভেন্টরি আমি সেল করে ফেলছি প্রোডাক্ট গুলো, ওগুলো বাদ দিলে আমার ক্লোজিং ইনভেন্টরি থেকে যাচ্ছে স্যার। রাইট, এটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি পেলাম। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালুটা কি? নেট রিয়েলাইজেবল ভ্যালু ইনভেন্টরি। এখন দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে আমার হাতে কিছু ইনভেন্টরি থাকে, তাই না, যেগুলোকে আমরা ক্লোজিং স্টক বলি। এখন এই স্টকটা বিক্রি করলে, মার্কেটে আমি যদি বিক্রি করি, তাহলে কিছু টাকা পাবো না? হ্যাঁ, এটা একটা ভ্যালু আছে, রাইট। এখন হয়তো আমার হাতে যে প্রোডাক্টটা আছে সেটার কস্ট হয়তো 100 টাকা। এখন আমি ওটা মার্কেটে যদি বিক্রি করি 100 টাকা পেতেও পারি, 150 টাকাও পেতে পারি, 80 টাকাও পেতে পারি, হতে পারে না? এই সিচুয়েশন সবগুলাই তো হতে পারে, রাইট? আমার হাতে যে প্রোডাক্টটা থাকলো, এটা তিনটা সিচুয়েশনে হইতে পারে না? আমি এটা বেশি দামেও বিক্রি করতে পারি, সমান সমান বা যে কস্ট সেটাতেও বিক্রি করতে পারি, অথবা আমাকে কম দামেও বিক্রি করতে হইতে পারে না? মার্কেটে যদি ডিমান্ড না থাকে তাহলে আমাকে কম দামে সেল করতে হবে, বেশি ডিমান্ড থাকলে বেশি দামে, অথবা সমান সমান ব্রেক ইভেনও বিক্রি করতে পারি, তাই না? এই যে আমার 100 টাকার প্রোডাক্টটা আমি যদি 80 টাকা বিক্রি করতে পারি, তাহলে আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু কত? 80 টাকা। 80 টাকা। অর্থাৎ আমি এটা বিক্রি করে যা রিয়েলাইজ করতে পারবো সেটাই হচ্ছে আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু। এখন আমার স্ট্যান্ডার্ড কি বলছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে কি, আমি ইনভেন্টরি ভ্যালুয়েশন করব কস্ট অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালু, হুইচ এভার ইজ লোয়ার। কস্ট এবং নেট রিয়েলাইজেবল ভ্যালু এই দুইটার মধ্যে যেটা কম সেটাতে আমি ইনভেন্টরি ভ্যালুয়েশন করব। এখন আমার প্রোডাক্টের কস্ট যদি 100 টাকা হয় আর ওইটা নেট রিয়েলাইজেবল ভ্যালু যদি 80 টাকা হয়, তাহলে আমি ইনভেন্টরি ভ্যালুয়েশন কত টাকায় করব, 100 টাকায় না 80 টাকায়? 80 টাকায় স্যার। 80 টাকা। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে। আর আমার যদি কস্ট 100 টাকা হয় বাট আমি মার্কেটে বিক্রি করে যদি 150 টাকা পাই, সেই ক্ষেত্রে আমি কোনটা, আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু হবে কত? 100 স্যার। 100 টাকা। নিয়মটা হচ্ছে কি, কস্ট রিয়েলাইজেবল ভ্যালুটা হচ্ছে নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে সেটা যেটা কস্ট এবং নেট রিয়েলাইজেবল ভ্যালু দুইটার মধ্যে যেটা লোয়ার। ওকে, এখন আমরা কস্ট ফর প্ল্যানিং স্যার সাউন্ড প্রবলেম হচ্ছে। তাই দেখতেছি।
ঠিক হয়েছে মনে হয় না? ওকে, স্লাইড দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে যাচ্ছে স্যার। স্যার। ওকে, cost classification for planning and decision making. প্ল্যানিং এন্ড ডিসিশনের জন্য কস্টকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, আরেকটা কি সেমি ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্টটা আমরা জানি যে কি, fixed cost is a cost that within a relevant range of activity level is not affected by increase or decrease in the level of activity. অর্থাৎ একটা রেলিভেন্ট রেঞ্জে ফিক্সড কস্ট চেঞ্জ হয় না যদি লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হয়। মানে অ্যাক্টিভিটি বাড়ুক আর কমুক, আমি 1000 ইউনিট উৎপাদন করি আর 2000 ইউনিট উৎপাদন করি, একটা রেঞ্জ আছে, ওর মধ্যে আমার ফিক্সড কস্ট চেঞ্জ হয় না, ফিক্সড কস্ট ফিক্সড থাকে। যেমন আমি একটা মেশিন কিনলাম যেটা দিয়ে আমি বছরে 10,000 ইউনিট প্রোডাক্ট তৈরি করতে পারি। ধরেন এটার দাম 10,000 টাকা, মেশিনটার দামও 10,000 টাকা, আমি 10,000 ইউনিট প্রোডাক্ট তৈরি করতে পারি। তাহলে আমার ফিক্সড কস্ট কত এখানে? 10,000। তো 10,000 স্যার। আমার রেলিভেন্ট রেঞ্জ কত হাজার ইউনিট? কতটুকু উৎপাদন করতে পারি আমি এটা বছরে? ক্যাপাসিটি 10,000 ইউনিট। 10,000 স্যার। তাহলে আমার রেলিভেন্ট রেঞ্জ, উৎপাদনের রেলিভেন্ট রেঞ্জ কত? 10,000 ইউনিট, তাই না? এখন এই 10,000 ইউনিটের মধ্যে আমি 1,000 ইউনিট করি, 5,000 ইউনিট করি আর 8,000 ইউনিট উৎপাদন করি, আমার ফিক্সড কস্ট কত? তো 10,000। 10,000। তাহলে আমি যদি 1 ইউনিট উৎপাদন করি আমার কস্ট কত? 10,000। আমি যদি 10,000 ইউনিট উৎপাদন করি তাও 10,000। 10,000 স্যার। অর্থাৎ ফিক্সড কস্ট ফিক্সড আপ টু এ রেলিভেন্ট রেঞ্জ। তাহলে এই রেলিভেন্ট রেঞ্জটা হলো আমার 10,000 ইউনিট। এখন 1 ইউনিট যদি আমি উৎপাদন করি তাহলে আমার পার ইউনিট কস্ট কত? 10,000। 10,000 টাকা। আমি যদি 1,000 ইউনিট উৎপাদন করি পার ইউনিট কস্ট কত আমার? পার ইউনিট কস্ট স্যার কমে যাবে স্যার, তখন হয়ে যাবে হলো 10 টাকা করে। 10 টাকা করে। 10 টাকা স্যার। 1,000 ইউনিট 10,000। আমি যদি 10,000 ইউনিট উৎপাদন করি তাহলে পার ইউনিট কস্ট কত? 1 টাকা 1 করে। টাকা স্যার। তাহলে কি দেখা যাচ্ছে? ফিক্সড কস্ট আমি উৎপাদন রেলিভেন্ট রেঞ্জের মধ্যে যত বেশি উৎপাদন করব আমার ফিক্সড কস্ট পার ইউনিট কমে আসবে, তাই না? আর যত কম উৎপাদন করব ফিক্সড কস্ট পার ইউনিট কি বেড়ে বেশি যাবে হবে। না? বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে। তাহলে আমি কি এটা কমপ্লিট করতে পারি বা বলতে পারি যে ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট ফিক্সড বাট পার ইউনিট ভেরিয়েবল, এটা কি বলতে পারি? জি স্যার। বলতে পারি না যে 1 জি ইউনিট স্যার। উৎপাদন যদি করি তাহলে আমার 10,000, কিন্তু 1,000 ইউনিট উৎপাদন করলে 10 টাকা, আবার যদি 10,000 ইউনিট করি 1 টাকা, তাহলে টোটাল কস্ট আমার ফিক্সডই থাকলো, ফিক্সড কস্ট ফিক্সড, টোটালি ফিক্সড, কিন্তু পার ইউনিটে ভেরিয়েবল, এটা বলতে পারি না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন আর কি কি ফিক্সড কস্ট আছে? যেমন স্যালারি অফ ম্যানেজিং ডিরেক্টর পার মান্থ ফিক্সড, বা পার এমপ্লয়ি বিল্ডিং ফ্যাক্টরি ম্যানেজারের ফ্যাক্টরি রেন্ট পার মান্থ ফিক্সড। স্ট্রেট লাইনে যদি আমরা ডেপ্রিসিয়েশন করি মেশিনারি, আমরা জানি স্ট্রেট লাইনে অলওয়েজ কস্ট ভ্যালুর উপরে ডেপ্রিসিয়েশন চার্জ হয়, সেটাও পার মান্থ ফিক্সড। সেগুলো হচ্ছে আমার ফিক্সড কস্ট। এবং নরমালি একটা লাইফ স্প্যানের মধ্যে ফিক্সড কস্টের চেঞ্জ হয় না, এটা একটা পিরিয়ড কস্ট। এবার আসি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কি? A variable cost is the cost that increase or decrease as the level of activity increase or decrease. আমরা ফিক্সড কস্টে কি পেলাম? অ্যাক্টিভিটি লেভেল বাড়ুক আর কমুক টোটালে ফিক্সড, বাট ভেরিয়েবল কস্ট হলো
আমার অ্যাক্টিভিটি লেভেল যত বাড়বো ভেরিয়েবল কস্ট তত বাড়বে, বাট ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড, টোটালে যে বাড়বে। যেমন আমি যদি বলি ভেরিয়েবল কস্ট পার ইউনিট প্রোডাকশন 5 টাকা একটা প্রোডাক্টের, আমি যদি 100 ইউনিট উৎপাদন করি কত লাগবে? 5000। 5 টাকা করে 100 ইউনিট 500 টাকা। আমি যদি 1000 ইউনিট উৎপাদন করি 5000 টাকা। তাহলে আমি যত ইউনিট উৎপাদন করব টোটাল ভেরিয়েবল কস্ট বাড়তে থাকবে, রাইট? কিন্তু পার ইউনিট কত? 5 টাকা। 5 পার টাকা। ইউনিট সেটা কি সেম চেঞ্জ স্যার, হচ্ছে? 5 টাকা। পার ইউনিট কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, পার No, ইউনিট sir. ফিক্স। তাহলে আমি কি এটা বলতে পারি না ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড, টোটাল যে ভেরিয়েবল টোটাল কস্ট ভেরিয়েবল, বলতে পারি এটা? জি স্যার, জি স্যার। গ্রেট। সেটাই বলেছে এখানে, the variable cost per unit is the same amount for each unit produced, whereas total variable cost increase as volume of output increase. এই ভেরিয়েবল কস্টের উদাহরণ কি? ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, এগুলো হচ্ছে। তারপরে সেলস কমিশন পার ইউনিট হচ্ছে ভেরিয়েবল কস্ট। আমরা থার্ড আর একটা কথা বলেছিলাম কস্টের ক্লাসিফিকেশন ফর প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং এ, সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কি? সেমি ভেরিয়েবল বলতে পারি, সেমি ফিক্সড বলতে পারি। অর্থাৎ নাম থেকেই বোঝা যায় এর মধ্যে এটা একটা মিক্সচার ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট। এখানে এই কস্টের একটা পোরশন ফিক্সড, একটা পোরশন ভেরিয়েবল। যে কস্টের একটা কিছু অংশ ফিক্সড, কিছু অংশ ভেরিয়েবল, সেটাকে বলে সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট বা সেমি ফিক্সড কস্ট, যেই নামে আমরা বলি না কেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমরা যদি কেউ টেলিফোন বিল দিয়ে থাকি, সরকারি টেলিফোন বিল বা ইলেকট্রিসিটি বিল দিয়ে থাকি, তাহলে দেখবে পার মান্থ একটা অ্যামাউন্ট ফিক্সড করা থাকে 50 টাকা। ইলেকট্রিসিটিতে যেমন পার মান্থে 50 টাকা ফিক্সড করা থাকে, এটা গেল লোডের উপরে, কারো যদি 1 কিলোওয়াট 2 কিলোওয়াট এবং লোডের উপরে ডিপেন্ড করা, ফিক্সড করা থাকে 50 টাকা পার মান্থ ফিক্সড। এরপরে আপনি যত ইউনিট ইউজ করলেন তত ইউনিটের বিল। তাহলে 50 টাকা ফিক্সড, আর পার ইউনিট ধরেন 10 টাকা হয়, যদি আপনি 100 ইউনিট ইউজ করেন 1000 টাকা, তাহলে আপনার বিল হবে 1050 টাকা। তাহলে 50 টাকা ফিক্সড, 1000 টাকা ভেরিয়েবল। আবার এরকম হলো আপনি 1 ইউনিট ইউজ করলেন না, তাহলে আপনাকে দিতে হবে কত? 50 টাকা ফিক্সডটা আপনাকে দিতেই হবে। এন্ড সেম অ্যাজ টেলিফোন বিল, টিএনটি টেলিফোন বিল যাদের বাসায় আছে ল্যান্ডফোন, তারা জানেন হয়তো, আপনি ইউজ করেন আর না করেন প্রতি মাসে একটা চার্জ দিতে হয় 172 টাকা বা 73 টাকা। তারপরে যত টাকা কল করেন ওই কল অনুযায়ী বিল হবে। তাহলে এখানে একটা অংশ ফিক্সড, একটা অংশ ভেরিয়েবল, এটা হচ্ছে সেমি ভেরিয়েবল। আমরা যদি এখানে গ্রাফ গুলো দেখি, কস্ট বিহেভিয়ারটা আমরা বুঝতে পারবো। প্রথম গ্রাফটা দেখেন, দুই পাশে যে দুইটা কার্ভ, দুইটা লাইন শুরুতে, একটা হচ্ছে কস্টের আর একটা হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি। কস্ট বাড়বে, লেভেল অফ অ্যাক্টিভিটি বাড়বে। আর মাঝখানে যে একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কস্টের কার্ভ। দেখেন একদম সোজা গেছে। তাহলে সোজা যেটা যায় বা সমান থাকে, অপরিবর্তিত থাকে যে কস্ট, সেটাকে আমরা কোন কস্ট বলি? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। অর্থাৎ আমি অ্যাক্টিভিটি লেভেল যাই হোক, আমার কস্ট ফিক্সড, সেটা হচ্ছে আমার ফিক্সড কস্ট। পরেরটা দেখেন, যে মাঝখান থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, এটা কোন টাইপের কস্ট? এটা দেখে আমরা বুঝতেছি না ভেরিয়েবল বাড়তে থাকে কোন কস্ট? প্রোডাকশন বাড়ার সাথে সাথে ভেরিয়েবল কস্ট। এন্ড দ্য থার্ড ওয়ান ইজ, দেখেন একটা আছে ফিক্সড লাইন আর একটা উপরের দিকে গেছে, এটা কি? সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল কস্ট। একটা পোরশন ফিক্সড এবং ইউনিট বাড়ার সাথে সাথে, অর্থাৎ অ্যাক্টিভিটি লেভেল বাড়ার সাথে সাথে ওই কস্টটা বাড়ছে। এই হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। বোঝা গেছে? একটু বোঝা যাচ্ছে কি, নাকি একটু বোরিং লাগছে? থিওরি ক্লাস একটু বোরিং লাগতে পারে, হ্যাঁ? আমরা কস্ট বিহেভিয়ারে যে উদাহরণ একটা দেখেছিলাম, ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা একটু এখানে ডিটেইলস। কস্ট বিহেভিয়ার এন্ড টোটাল ইউনিট। সরি, দেখেন, if the variable cost producing unit
is 5 per unit, then it will remain at the cost per unit no matter how many units are produced. আমরা যদি 5,000 ইউনিট প্রডিউস করি, 5,000 ইন্টু 5 মানে 2.5 লাখ টাকা, 5,000 ইন্টু 5 কত হয়? 25,000 টাকা। এখন এই কস্টটা যদি ফিক্সড কস্ট হয়, বিজনেস ফিক্সড কস্ট যদি ধরলাম আমরা 5,000 টাকা পার ইউনিট উইল ডিক্রিজ। এখন আমরা যদি 5,000 ইউনিট উৎপাদন করি, fixed cost per unit will decrease the more unit we produce. For example, 1 unit will be fixed cost 5। আমরা যদি 1 ইউনিট উৎপাদন করি 5,000, আমরা যদি 2,500 ইউনিট উৎপাদন করি তাহলে পার ইউনিট পড়বে 2 টাকা। আমরা যদি 5,000 ইউনিট প্রডিউস করি তাহলে পার ইউনিট পড়বে 1 টাকা। এই হচ্ছে ফিক্সড আর ভেরিয়েবল সেমি ভেরিয়েবল কস্টে। আমরা এই ইন্টারেক্টিভ কোশ্চেনটা রিজলভ করি। কি বলেছে? আমাকে আইডেন্টিফাই করতে বলেছে নিচের ফিক্সড, ভেরিয়েবল এন্ড সেমি ভেরিয়েবল কস্ট, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স ফর ইচ কস্ট। প্রথমটা আছে টেলিফোন বিল। টেলিফোন বিল কোন ধরনের কস্ট? সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল। দেন অ্যানুয়াল স্যালারি অফ দ্য চিফ অ্যাকাউন্টেন্ট, ফিক্সড কস্ট। ওকে। দেন কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড টু প্যাক 20 units of product X into a box, ম্যাটেরিয়াল কস্ট। এটা কি? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল। ভেরিয়েবল। এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত হয়েছে একটু আগে, ফিক্সড কস্ট যখন পড়লাম, রিলেভেন্ট রেঞ্জ পরিচিত হয়েছে না? তাহলে এই রিলেভেন্ট রেঞ্জটা কি? জি স্যার। রিলেভেন্ট রেঞ্জটা হচ্ছে the range of activity level within which assumed cost behavior pattern occurs। অর্থাৎ এর মধ্যে অ্যাক্টিভিটি লেভেল বাড়ে কমে কিন্তু কস্ট বিহেভিয়ারের প্যাটার্ন পরিবর্তন হয়, বাট টোটাল কস্টে কোনো পরিবর্তন হয় না। যেমন a fixed cost is only fixed for a level of activity within the relevant range। বললাম 10,000 ইউনিট, ওই যে উদাহরণটা বললাম, একটা মেশিন 10,000 ইউনিট করতেছে, 10,000 ইউনিট পর্যন্ত আমার কস্ট ফিক্সড। বিভিন্ন প্যাটার্ন হতে পারে, পার ইউনিট চেঞ্জ হচ্ছে, ইউনিট বাড়ছে, 10,000 পর্যন্ত পার ইউনিটে কস্ট। এখন আমি যদি রেলিভেন্ট রেঞ্জের বাইরে যাই, আমি যদি 11,000 ইউনিট উৎপাদন করতে যাই, সেটা কি আমার এই মেশিন দিয়ে সম্ভব? হ্যাঁ, নো স্যার, তখন আমার নতুন সেক্ষেত্রে মেশিন আমাকে লাগবে নতুন এবং আরেকটা কস্ট মেশিন, বৃদ্ধি পাবে স্যার। খরচ বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে সেপারেটলি ক্যালকুলেট করতে হবে যে আমি যদি 1,000 ইউনিট বাড়াইতে চাই সেটা আমার জন্য কস্ট ইফেক্টিভ হবে কিনা। কারণ 10,000 ইউনিটের যে মেশিন, আমি যদি যে কস্ট, সেটা আমার জন্য কস্ট ইফেক্টিভ হবে কিনা সেগুলো আমি চিন্তা করে দেন হচ্ছে আমি রেলিভেন্ট রেঞ্জের বাইরে প্রোডাকশনে যাব। তো ফর এক্সাম্পল, দ্য রেন্ট অফ এ ফ্যাক্টরি ইজ জেনারেলি assumed to be a fixed cost. However, if the volume of activity increase beyond the relevant range, then it may be necessary to rent an additional factory. The rent cost will then increase to a new higher level. তো সেটা অবশ্যই আমরা রেলিভেন্ট রেঞ্জের বাইরে যেতে হলে অবশ্যই আমাকে সেটার উপরে প্রপার স্ট্র্যাটেজি সেট করে দেন যেতে হবে। প্রচুর স্ট্র্যাটেজি, অর্থাৎ সেটা নিয়ে অনেক R&D করতে হবে, দেন আমি রেলিভেন্ট রেঞ্জের বাইরে যাব। তাহলে রেলিভেন্ট রেঞ্জ হচ্ছে সেই রেঞ্জ যেটার মধ্যে আমি আমার যে এজিউমড কস্ট বিহেভিয়ার প্যাটার্ন আছে সেটা হবে এবং অ্যাক্টিভিটি লেভেলটা ওই রেলিভেন্ট রেঞ্জের মধ্যে থাকলে খরচের টোটাল কস্টের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা ইন্টারেক্টিভ কোশ্চেনে যে 3 যে অ্যাক্টিভিটি লেভেল, এইটা একটু আমরা রিজলভ করার চেষ্টা করি। In general, as activity level rise within a relevant range, the variable cost per unit will what? যদি cost rise করে, cost activity level যদি rise করে, sorry, as the activity level rise, যদি activity level বাড়ে বা rise করে within a relevant range, the variable cost per unit will be what? ফল স্যার, কমে যাবে। একটু খেয়াল করবেন, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি হবে? রেলিভেন্ট রেঞ্জের সাথে ভেরিয়েবল কস্টের সম্পর্কটা কি?
রিলেভেন্ট রেঞ্জের সাথে সম্পর্ক কার? ফিক্সড কস্টের। ফিক্সড কস্ট স্যার তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি হবে যদি অ্যাক্টিভিটি লেভেল বাড়ে? সেম স্যার ভেরিয়েবল কস্ট পার ইউনিট স্টে দ্য সেম, রাইট? সবাই কি এগ্রি Yes, করেন? জি স্যার Okay. Then the fixed cost per unit will ফল স্যার কমে যাবে কমে যাবে। অ্যাক্টিভিটি অর্থাৎ রিলেভেন্ট রেঞ্জের মধ্যে যদি অ্যাক্টিভিটি লেভেল বাড়ে ফিক্সড কস্ট পার ইউনিট ফল করবে। এটাই সবাই এগ্রি করেন? জি স্যার স্যার ভ্যারিয়েবলটা কিভাবে সেম থাকবে এটা একটু যদি ব্রিফ করতেন। ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি কোনো সময় চেঞ্জ হয়? না না স্যার স্যার। টোটালে চেঞ্জ হয়। তাহলে এখানে কি বলেছে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট উইল বি কি হবে? ওকে স্যার। পার পার ইউনিট তো সেম সেমই থাকবে নাকি? আর রিলেভেন্ট রেঞ্জের মধ্যে জি স্যার। অ্যাক্টিভিটি লেভেল বাড়লে ফিক্সড কস্ট পার ইউনিট কি হয়? কমে যায়, তাই না? যত বেশি অ্যাক্টিভিটি রিলেভেন্ট রেঞ্জের মধ্যে ফিক্সড কস্ট পার ইউনিট তত কমবে, তাই না? তাহলে ফিক্সড কস্ট পার ইউনিট ফল করবে এন্ড দ্য টোটাল কস্ট পার ইউনিট উইল বি কি হবে? সেম সেম থাকবে স্যার ফল সেম করবে থাকবে? না স্যার। হ্যাঁ, টোটাল কস্ট ফল করবে স্যার। টোটাল কস্ট ফল করবে, তাই না? পার ইউনিট ধরেন ভেরিয়েবল কস্ট কমলো, ভেরিয়েবল কস্ট সেম থাকলো, ফিক্সড কস্ট কি কমে গেল না? তাহলে টোটাল কস্ট কি হবে পার ইউনিট? কমবে। আগে ধরেন ভেরিয়েবল কস্ট ছিল 5 টাকা, ফিক্সড কস্ট ছিল 10 টাকা, এখন ফিক্সড কস্ট চলে আসছে 5 টাকা, তাহলে টোটাল কস্ট কি হবে? কমবে না? জি স্যার তাহলে টোটাল কস্ট পার ইউনিট উইল ফল। কোশ্চেন অ্যান্সার করার আগে এটা একটা টেকনিক, আপনাকে প্রথমে এমন একটা কথা বলবে যে আপনার মাথায় চলে আসবে, এই যে যেমন এটাতে বলছে কি যে রেলিভেন্ট রেঞ্জ, রেলিভেন্ট রেঞ্জ করলে আপনার কথা মাথায় চলে আসছে কি ফিক্সড কস্ট, তাহলে ফিক্সড কস্ট কমে যাবে। কিন্তু প্রথমেই দিল কি আপনার ভেরিয়েবল কস্ট, যেটা দিয়ে আপনারা কনফিউজড করে দিল। কারণ আপনি কনফিউজড হয়ে কি করলেন? ভেরিয়েবল কস্ট পার ইউনিট বললেন যে ফল করে। আলটিমেটলি এটার সাথে তো এটা সম্পর্কই নেই। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা জানি স্টে সেম থাকে। রেলিভেন্ট রেঞ্জের সাথে সম্পর্ক ফিক্সড কস্ট, তো ফিক্সড কস্ট পার ইউনিট কমবে। ফিক্সড কস্ট যদি কমে তাহলে টোটাল কস্ট কমবে। ক্লিয়ার? ওকে, এবার আসে আমরা রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। আমরা অনেক শেষের দিকে চলে আসছি, একটু ফাস্ট যাই, আজকে শেষ করি, আমরা প্রথম চ্যাপ্টারটা শেষ করবো ইনশাআল্লাহ। রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিংটা হচ্ছে কি প্রত্যেকটা এমপ্লয়ির একটা অর্গানাইজেশনে যারা জব করে বা যে যে দায়িত্বে আছে প্রত্যেকেরই একটা রেসপন্সিবিলিটি আছে প্রতিষ্ঠানে। তার কাজের জন্য সে প্রতিষ্ঠানের নিকট জবাবদিহি করতে হয় তাকে। সো এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। আপনার কাজের জন্য আপনি জবাবদিহি করবেন। যে ডেস্ক অফিসার সে তার কাজের জন্য জবাবদিহি করবে, যে ডিভিশনাল হেড সে ডিভিশনের কাজের জন্য জবাবদিহি করবে, যে ইউনিট হেড সে ইউনিটের কাজের জন্য জবাবদিহি করবে। এই যে প্রত্যেককে প্রত্যেকের কাজের জন্য বাধ্য করা, পারফরমেন্সের জন্য জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। তো এই রেসপন্সিবিলিটি সেন্টার তাহলে কি? তাহলে রেসপন্সিবিলিটি সেন্টার আমরা জানি, আমরা প্রতিষ্ঠানে কি বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্টের হেড নিয়োগ করি, ডিপার্টমেন্টের হেডদের আবার মনিটর করে আরেকজন সিনিয়র অফিসিয়াল, সে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে। সো তার রেসপন্সিবিলিটিতে আসে আবার ডিভিশনাল হেড। সো রেসপন্সিবিলিটি সেন্টার হচ্ছে ডিপার্টমেন্ট অর ফাংশন whose performance is the direct responsibility of specific managers. And responsibility accounting attempt to associate cost, revenue, asset and liabilities with the managers most capable of controlling them. A system of accounting, it is therefore distinguished between controllable and uncontrollable cost. এই responsibility accounting টাকে আরো দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে controllable cost, একটা হচ্ছে uncontrollable cost। তাহলে এই controllable কস্টটা কি? কন্ট্রোলেবল কস্ট হচ্ছে একজন ম্যানেজার যে কস্টগুলোকে তার ক্যাপাসিটির মাধ্যমে কন্ট্রোল করতে পারে। The cost that can be influenced by management decision and action
এটাই হচ্ছে কন্ট্রোলেবল কস্ট, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি ম্যানেজমেন্ট ডিসিশন এন্ড অ্যাকশনের মাধ্যমে। আর আনকন্ট্রোলেবল কস্ট হচ্ছে কি ম্যানেজমেন্ট এন্ড ডিসিশনের মাধ্যমে যে কন্ট্রোলগুলোকে, যে খরচগুলোকে প্রতিষ্ঠানের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হয় না। এখন আমরা যদি উদাহরণে যাই, কন্ট্রোলেবল কস্ট কোনগুলো? যে একটা ফ্যাক্টরি প্রতিষ্ঠান 10,000 স্কোয়ার ফিটের ফ্যাক্টরি নিবে নাকি 5,000 স্কোয়ার ফিটের ফ্যাক্টরি নিবে, সেই ডিসিশন কে নিতে পারে? ম্যানেজমেন্ট। সো ফ্যাক্টরি কস্ট সে সেইভাবে কন্ট্রোল করতে পারে। তার ম্যানেজমেন্ট, তার এমপ্লয়ি কতজন হবে, এমপ্লয়ীদের স্যালারি স্ট্রাকচার কি হবে, সেটা সে কন্ট্রোল করতে পারে। সো দিজ আর কন্ট্রোলেবল কস্ট। বাট দ্য কস্ট দোজ আর আনকন্ট্রোলেবল। সেগুলো কি বলেন তো? কোন কস্ট গুলো কন্ট্রোল করা যায় না? ম্যানেজমেন্ট চাইলে কন্ট্রোল করতে পারে না কোন কস্ট গুলো? যেমন ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট, সেটা কারা কন্ট্রোল করে? স্যার যারা এটা বাংলাদেশ ব্যাংক স্যার। বাংলাদেশ ব্যাংক বা যে ব্যাংক ল্যান্ড করবে তার ইচ্ছা, তাই না? সে কি রেটে দিবে সেটার জি উপরে স্যার। কন্ট্রোল। আর স্যার প্রোডাকশনের জন্য যে আপনার মেশিন চালানোর জন্য ম্যাটেরিয়াল অয়েল প্রাইস লাগে, স্যার। সো অয়েল প্রাইস। র ম্যাটেরিয়াল প্রাইস। দেখেন, র মেটেরিয়াল প্রাইস, সরি সাইটটা কি চলে গেছে? জি স্যার, চলে গেছে। জি স্যার চলে গেছে। আচ্ছা আনতেছি আমি আবার। কেউ একজন হয়তো ওই মাইক্রোফোনটা অন করে রেখেছেন, যে কারণে ওই যে ই করছে আর কি, ইকো হচ্ছে। দেখেন, যেটা বলছিলাম যে ইন্টারেস্ট রেট, আপনারা যদি বার্গেনিং পর্যায়ে থাকেন, অনেক ক্ষেত্রে ব্যাংকও আপনার কাছে এসে ইন্টারেস্ট রেট আপনার ইয়াতে চলে আসে, যে কস্টগুলো আসলেই কন্ট্রোল করা যায় না। যেমন আপনার কোম্পানির ইনকাম ট্যাক্স রেট কি হবে, সেটা কি আপনি কন্ট্রোল করতে পারবেন? নো স্যার। সেটা গভর্নমেন্ট কন্ট্রোল করে। বছর কি জানি দেশে ইনফ্লেশন রেট হবে কি, সেটা কি আপনার কন্ট্রোলে আছে? নো স্যার। নাই। সো দিজ আর দ্য uncontrollable cost that cannot be controlled by the management decision. এখন কন্ট্রোলেবল কস্ট গুলো দেখা যায় যে সবাই কন্ট্রোল করতে পারে না। কিছু কস্ট আছে জুনিয়র ম্যানেজার কন্ট্রোল করতে পারে, আবার কিছু আছে পারে না। যেটা জুনিয়র ম্যানেজার পারে না সেটা সিনিয়র ম্যানেজার পারে, যেটা সিনিয়র ম্যানেজার পারে না সেটা আবার দেখা যায় তার সিনিয়র পাচ্ছে। তো এইভাবে কিছু রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এর মাধ্যমে কস্ট কন্ট্রোল করা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের চ্যাপ্টার 1। এটা একটা সামারি, আজকের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সামারি। আমরা যেগুলো আলোচনা করলাম, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অবজেক্ট, কস্ট ইউনিটস, কস্ট ক্লাসিফিকেশন আন্ডার ডিফারেন্ট স্ট্র্যাটেজি, তারপর কস্ট ক্লাসিফিকেশন ফর প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, এন্ড ফাইনালি ক্লাসিফিকেশন ফর কন্ট্রোল। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই চ্যাপ্টারে আমরা যা আলোচনা করলাম, বেসিক ফাইন্যান্সিয়াল কস্ট অ্যাকাউন্টিং সম্বন্ধে, ফান্ডামেন্টালস অফ কস্টিং, কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন। আমি এখন এটা আপনাদের শেয়ার করে দিব ইনবক্সে, আপনাদের যদি কোনো কোশ্চেন স্যার থাকে যদি করতে। কস্ট অবজেক্ট স্যার কস্ট অবজেক্টিভ নিয়ে যদি স্যার একটু বলতেন স্যার। কস্ট অবজেক্ট হচ্ছে যেটার জন্য আমরা কস্ট নির্ণয় করি, তাই না? সোজা একদম খাঁটি বাংলায় যদি বলি, যার জন্য আমরা কস্ট নির্ণয় করি সেটাই আমার কস্ট অবজেক্ট। যেমন আমি একটা চেয়ার তৈরি করব, চেয়ারের এটা তৈরি করতে তো কিছু কস্ট হবে, তাই না? যদি এই জি চেয়ারটা স্যার। তৈরি করতে কস্ট হবে, সেই চেয়ারটা আমার কস্ট অবজেক্ট, এবং এই চেয়ারটা বিক্রি করে তো আমার এই কস্টটা রিয়েলাইজ করতে হবে না? জি স্যার। তাহলে কস্টটা যদি আমার রিয়েলাইজ করতে হয়, তাহলে এই কস্ট অবজেক্ট তো আমাকে ডেফিনেটলি আইডেন্টিফাই করতে হবে, ওইটার জন্য কত টাকা কস্ট ইনকার্ড হইলো। সো যার জন্য স্যার আমরা আমরা কি বলতে পারি যে স্যার incur কোনটা করি, পুরাটা যে খরচটা স্যার ওইটা কি কস্ট অবজেক্ট?
সবগুলা খরচের সমষ্টি হচ্ছে, কস্ট অবজেক্ট হচ্ছে যেটার জন্য আমরা কস্টটা হিসাব নিকাশ করি, এটা হচ্ছে কস্ট অবজেক্ট। মানে কষ্টের পারপাসটা কি, এই যে ধরেন আমি বিভিন্ন পারপাসে খরচ করি না, যেই পারপাসে খরচ করি সেটা আমার কস্ট অবজেক্ট। তা আমি ঢাকা থেকে চিটাগাং যাব, কিভাবে যাব? বাসে যাব বা ট্রেনে যাব, তাহলে আমার কস্ট অবজেক্টটা কি? আমি চিটাগাং যাব, তাই না? এটাই তো আমার অবজেক্টিভ, তাই না? জি স্যার, জি স্যার, অবজেক্টিভ, অবজেক্টিভ। ওকে, জি স্যার। আচ্ছা, স্যার আমরা কি কিছু টপিক স্কিপ করলাম? আমরা কিছু না, কিছু আমি মোটামুটি যেগুলো আর কি রিলিভেন্ট এবং আমার কাছে মনে হয়েছে যে এগুলো আলোচনা করার দরকার, সেটা আলোচনা করেছি। কিছু কিছু ছোটখাটো টপিক তো অবশ্যই বাদ করতে পারে। যদি আপনাদের মনে হয় যে না এটা একটু আলাপ করেন, তাহলে আমি ওগুলো আলাপ করবো। আমি যে এখানে যেটা আলাপ বাদ পড়েছে আমি বলে নিচ্ছি, ওই ইথিক্সটা নিয়ে আলোচনা হয়নি। ওকে, এথিক্সটা নিয়ে আমরা আজকে তো টাইম প্রায় শেষ হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাসে আমাকে মনে করে দেন, আমি এথিক্সটা নিয়ে আলোচনা করব শুরুতে। হ্যাঁ, তারপরে যেটা হবে আমি একটা মক টেস্ট নিব আপনাদের। আমি প্রত্যেক চ্যাপ্টারের উপরে মক টেস্ট নেই, 20টা কোশ্চেন থাকবে। এই যে আজকে চ্যাপ্টার 1 আলোচনা করলাম না, চ্যাপ্টার 1 এর উপরে আমরা একটা মক টেস্ট নিব, 20টা কোশ্চেন থাকবে। ওকে, তো আপনারা সেটা অ্যান্সার করবেন, দেন আমরা চ্যাপ্টার 2 শুরু করব। ঠিক আছে? অর্থাৎ আগামী ক্লাসের শুরুতে আমাকে আপনারা স্মরণ করায় দিবেন, সেটা হলো যে এই মক টেস্টটা, তারও আগে স্মরণ করাবেন হচ্ছে আমার যে ইয়েটা এথিক্স স্যার, এথিক্সের বিষয়টা আলোচনা করার জন্য। ওকে, জি স্যার। স্যার আজকের পিডিএফটা যদি কাইন্ডলি শেয়ার হ্যাঁ, করতেন। আজকে পিডিএফটা আমি এখনই শেয়ার করছি আপনাদের সাথে ইনবক্সে। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার এই যে রিলিভেন্ট রেঞ্জটা নিয়ে যদি একটু বলতেন। রিলিভেন্ট রেঞ্জ হলো খরচের ওই রেঞ্জ, মানে ফিক্সড কস্ট পারপাস, এটা অবশ্যই ফিক্সড কস্ট পারপাসে, তাই না? রেলিভেন্ট রেঞ্জটা হচ্ছে সম্পর্কিত ফিক্সড কস্টের সাথে, নাম্বার 1। রেলিভেন্ট রেঞ্জ হচ্ছে ওই রেঞ্জ যের মধ্যে খরচ অ্যাক্টিভিটি লেভেল, অর্থাৎ প্রোডাকশন, যদি আমরা ম্যানুফ্যাকচারিং কনসার্নের কথা ধরি, প্রোডাকশন এর যদি ওই রেঞ্জের মধ্যে প্রোডাকশন যতই বাড়ুক বা কমুক, আমার খরচের কোনো পরিবর্তন হয় না, পার ইউনিটে খরচের কোনো পরিবর্তন হয় না। এটা কি হচ্ছে বলে রেলিভেন্ট রেঞ্জ। Relevant range is the range of activity level within which cost per unit will not change. দেখেন তো ইয়াটা শেয়ার হয়েছে কিনা? ইনবক্সে কি গেছে? না স্যার, মিটিং এর ইনবক্সে আসেনি। মিটিং এর ইনবক্সে আসেনি? আমি তো মিটিং এর ইনবক্সে ওই যে মোবাইল নাম্বারটা যেখানে দিয়েছিলাম ওইখানেই তো দিলাম। স্যার এখানে যত সম্ভব আসবে না, কারণ এখানে যত সম্ভব ফাইল সাপোর্ট করে না, যত সম্ভব 2 MB হতে পারে। স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছি, আপনি হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয়। আসসালামু আচ্ছা, আলাইকুম আরেকটু স্যার। দেখেন। হ্যাঁ, আমাদের মধ্যে কাউকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, তাইলেই হবে, আমরা শেয়ার করে নেব। আচ্ছা ঠিক আছে, আপনারা এই ইনবক্সে একজন আমি যে নাম্বারটা শেয়ার করেছি ওইটাতে একটা ই করেন, আমাকে একটা নক দেন, আমি ইনবক্সে শেয়ার করে স্যার দিচ্ছি। নক দিয়ে রেখেছি অলরেডি। ওকে, কি নাম আপনার? সামিউল। সামিউল, ঠিক আছে, আমি আপনাকে শেয়ার করে, আমি এই যে ইনবক্সে শেয়ার করেছি, আপলোড হয়েছে, আপনারা দেখতে পারেন, দেখেন হয়েছে কিনা। আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব। ঠিক আছে সামিউল? আচ্ছা স্যার, তো ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে আমার নেক্সট ক্লাসে যেটা স্মরণ করে দিবেন, শুরুতে আমি ওই যে এথিক্স এর উপরে একটু নিব, এথিক্সটা বাদ পড়েছে, হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো, দেন আমরা মক টেস্ট নিব, তারপরে চ্যাপ্টার 2 শুরু করবো। ওকে, তো সবাই প্রস্তুতি নিবেন মক টেস্টের জন্য। এই ম্যানুয়াল, আমি ম্যানুয়াল থেকেই কোশ্চেন করব চ্যাপ্টার 1 এর। ঠিক আছে, 20টা কোশ্চেন থাকবে, ওই অনুযায়ী অ্যান্সার করবেন। ওকে, তো ঠিক আছে সবাই, আজকে তাহলে আমরা ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।